আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। এটা হচ্ছে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক সম্পর্কে। আমরা প্রথমে জানবো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি কি, মূলত এটা কেন তৈরি করা হয়েছে। ফ্রেমওয়ার্ক মূলত একটি লাইব্রেরির মতো। কিসের মতো? একটি লাইব্রেরির মতো। যেভাবে আমরা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন C++। আচ্ছা, এখন এখন এসএমএস করবো না, আমি এসএমএস অপশন বন্ধ করে দিচ্ছি। যত কোশ্চেন করবেন সবকিছু ক্লাসের পরে, হ্যাঁ? ক্লাস শুরু করলে হয়তো কোনো কিছু কোশ্চেন করবেন না। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যেভাবে বিভিন্ন প্রোগ্রামিং সম্পর্কে আমরা জেনেছি বা অনেকে প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া আছে, কারো অ্যাডভান্স, কারো বেসিক, কারো মিড লেভেল, হ্যাঁ, বিভিন্ন মানুষের বিভিন্ন লেভেলের আপনাদের জ্ঞান আছে বিভিন্ন প্রোগ্রামিং এ। আবার অনেকে আছেন একদম কিছু জানেন না। যারা আমাদের এই ক্লাসগুলো একদম শুরু থেকে কন্টিনিউ করেছেন তারা মোটামুটি বেসিক পাইথন সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলো এক একটা টেকনোলজি। এগুলো কি এক একটা টেকনোলজি। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা যেই সেক্টরের জন্য বা যেই ক্যাটাগরির জন্য এক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিল্ড করা হয়, হ্যাঁ, এটা অনেক বড় একটি পথ। এটি অনেক বড় একটি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা আসলে কখনো শেখা শেষ করা যায় না। আপনি প্রোগ্রামিং যত জানবেন তত দেখবেন যে আপনার মানে কাজের গতি আপনার প্রসারিত হচ্ছে। এটা কিন্তু এরকমের। এখন ওই যে বিভিন্ন টপিকস এর উপরে, অর্থাৎ ওই দেখা গেছে যে একটা এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেক কয়েক ধরনের কাজ করা যায়। হ্যাঁ, যেভাবে মনে করেন যে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যে আমরা শিখছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি মাল্টিপল অনেকগুলো কাজ করতে পারবেন, যার কারণে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো কি কি কাজ করা যায়? এটা দ্বারা আপনার এআই এর কাজ করা যায়, তারপর অটোমেশনের কাজ করা যায়, ওয়েব স্ক্রাপিং এর কাজ করা যায়, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা যায়, গেম ডেভেলপমেন্ট করা যায়, সাইবার সিকিউরিটির কাজ করা যায়, তারপর আপনার এই ডেটা অ্যানালাইসিস এর কাজ করা যায়, তারপর ডেটা সায়েন্সের কাজ করা যায়। হ্যাঁ, এই যে বড় বড় যে টেকনোলজি গুলো আছে এগুলো কাজ করা যায় পাইথনের মাধ্যমে। তো এই যে বিভিন্ন যে সেক্টরে কাজ করা যায়, এই কাজগুলোকে খুব ইজিলি করার জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। তো ফ্রেমওয়ার্কটা আমরা তুলনা করতে পারি একটা লাইব্রেরির মতো, যেখানে মনে করেন যে আপনাকে বলা হয় যে অমুক জায়গাতে একটা লাইব্রেরি আছে, তুমি ওই লাইব্রেরিতে গেলে তুমি অনলি কলেজের যে বুকগুলো আছে, যে বইগুলো আছে, এগুলো তুমি সবই পাবা। কলেজের যে বইগুলো আছে তুমি কি ওখানে সবগুলোই পাবা। হ্যাঁ, তো ওই কলেজের যে লাইব্রেরিটা যেটাকে মেনশন করা হয়েছে, আপনি ওই লাইব্রেরিতে গেলে আপনি কলেজের 95% বা 90% আপনি সবকিছু পেয়ে যাবেন কিন্তু সেখানে, তাই না? আবার এখন ওখানে যদি আপনি দেখা যাচ্ছে আপনি ওখানে কলেজের বইগুলো সেখানে অনেক বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু ওখানে যদি আপনি এখন যে বলেন যে মাদ্রাসার বইগুলো, তখন আপনার ওখানে মাদ্রাসার বইগুলো পাওয়ার 5% চান্স থাকে, তাই না? তো এরকম ভাবে বিভিন্ন ক্যাটাগরির উপরে এক একটা প্যাকেজ তৈরি করা হয়। যে প্যাকেজটাকে আমরা ফলো করে, যে প্যাকেজটাকে ব্যবহার করে আমরা ইজিলি ওই সেক্টরটাকে আমরা খুব ইজিলি ডেভেলপ করে ফেলতে পারি। এই জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হয় বা তৈরি করা হয়। তো ফ্রেমওয়ার্ক শেখার আগে আপনাকে যে কোনো ওই ফ্রেমওয়ার্কের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি যেমন ধরেন যে পিএইচপির জন্য আপনার হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক আছে। তো আপনি যদি প্রথমেই লারাভেল শিখতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুবই ক্রিটিক্যাল মনে হবে এটা, বা খুবই কঠিন হয়ে যাবে এটা, স্বাভাবিক এটা। তো লারাভেল শেখার আগে আপনাকে অবশ্যই র পিএইচপি আপনাকে শিখতে হবে। র পিএইচপি শিখতে হবে। আপনি যখন র পিএইচপি যখন শিখবেন তখন আপনার জন্য এই লারাভেল ফ্রেমওয়ার্কটা খুব ইজি হয়ে যাবে। ওকে, সেম ভাবে আপনি যখন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখতে যাবেন তখন আপনাকে র পাইথন শিখতে হবে, অর্থাৎ পাইথনের বেসিক আপনাকে শিখতে হবে। আপনি যদি বেসিক না জানেন তাহলে আপনি তখন ওই পাইথনের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে আপনি এগুলোতে আপনি কাজ করতে পারবেন না। পারবেন না তা না, সেটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে আপনার জন্য। এই জন্য যেই ফ্রেমওয়ার্ক, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিল্ড করা হয়, আপনাকে অবশ্যই ওই প্রোগ্রামিং এর র কোডিং আপনাকে জানতে হবে। ঠিক আছে? আপনি যদি র কোডিং জেনে দেন আপনি ফ্রেমওয়ার্ক আপনি শিফট করেন, তো সেক্ষেত্রে আপনার জন্য ফ্রেমওয়ার্কটা শেখা খুব ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসি আমরা শিখবো এখন কি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। আমরা কেন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখবো? কারণ এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি মূলত ওয়েব বেজের জন্যই, ওয়েবের ব্যাকএন্ড ডেভেলপ করার জন্যই বিল্ড করা হয়েছে। পাইথন মূলত ব্যাকএন্ড ডেভেলপ করে, পাইথন কিন্তু ফ্রন্ট ডেভেলপ করে না। পাইথন মূলত কি ব্যাকএন্ড সার্ভার ডেভেলপ করে। তো এই ব্যাকএন্ড ডেভেলপ করার জন্য একটি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক বিল্ড করা হয়েছে, যেই
ফ্রেমওয়ার্কটি যে ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আপনি ব্যাকএন্ড ডেভেলপ করতে পারবেন। আর এটা ওয়েব বেস। এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে কি করে, ওয়েব বেস কোডিং করা হয় বা ওয়েব বেস কোড করা হয় এবং ওয়েবই কাজ করে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা তাহলে শুরু করব প্রথমে। তো আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি, যেটা আমাদের স্ক্রিন রেকর্ড চলছে। আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটি শেয়ার হলে আমাকে একটু কনফার্ম করবেন। স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। জি, তো প্রথমে যেটা করব, আজকে যেহেতু আমরা জ্যাঙ্গো সম্পর্কে আলোচনা করব, সো আমি এখান থেকে চলে যাব দিস পিসি, এখান থেকে চলে যাব আমরা লোকাল ডিস্ক, অর্থাৎ আমাদের প্রজেক্টগুলো যেখানে আছে সেখানে চলে যাব। তারপর এখান থেকে চলে যাব পাইথন উইথ ফ্রি ক্লাস, এখানে চলে আসলাম। আজকে আমরা যেহেতু জ্যাঙ্গো সম্পর্কে আলোচনা করব, সো আমি যেটা করব, আমি কি আজকের ক্লাসের জন্য নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব। কি করব, আজকের জন্য একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব। তো আমাদের এখানে HTML নামে একটা ফোল্ডার আছে, ওকে। তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর নিউ, নিউ থেকে ফোল্ডার, আমি নাম দিচ্ছি জ্যাঙ্গো। কি নাম দিচ্ছি? জ্যাঙ্গো নাম দিলাম। জ্যাঙ্গো নামে একটি ফোল্ডার। এখন এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম। আপনি যে কোনো নামে কিন্তু ফোল্ডার তৈরি করতে পারবেন, নো প্রবলেম। এটা কিন্তু আপনাকে আলাদা করে মানে নির্দিষ্ট কোনো নাম আপনাকে দিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। তো আমি জ্যাঙ্গো নামে কি করলাম, একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে। জ্যাঙ্গো নামে কি করলাম, একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এখন এই ফোল্ডারের ভিতর আমরা এখন জ্যাঙ্গো নিয়ে কাজ করব। জ্যাঙ্গো নিয়ে কি করব, আমরা জ্যাঙ্গো নিয়ে কাজ করব, ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই জ্যাঙ্গো নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, এই ফোল্ডারটিকে আমরা আমাদের ভিএস করে ওপেন করে ফেলবো। তাহলে সিএমডি, তারপর এখানে লিখতে হবে কোড স্পেস ডট, এন্টার প্রেস করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্যাঙ্গো ফোল্ডারটি কিন্তু আমাদের ভিএস করে ওপেন হয়ে গেছে। সবাই কি এতটুকু বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি জি ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিএস করে জ্যাঙ্গো ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। ভালো মতো আজকে ক্লাসে কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে। আজকের ক্লাস কি করতে হবে, ভালো মতো খেয়াল করতে হবে, কারণ আজকের ক্লাসটা যারা খেয়াল করবে না তাদের কাছে কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হবে, সাবধান। আমি এই জন্য আপনাদেরকে চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ গাইড করার জন্য, যাতে করে আপনাদের কাছে কঠিন মনে না হয়। কিন্তু ক্লাস অমনোযোগী থাকবেন। আমি কেন, আমার দাদার পক্ষেও সম্ভব না আপনাকে মানে সহজ করে দেওয়া। সম্ভব? এটা কিন্তু একটু কি সম্ভব। নামাজের জন্য ব্রেক দেওয়া যাবে আজকে? ব্রেক বলতে আসলে আমরা ক্লাসের যদি এখন ব্রেক দিই তাহলে আমরা পরে ক্লাসে অনেকই পাবো না। আর ক্লাসের মাঝখানে আসলে এটাই করা, তো আপনি যদি জামাতে নামাজ পড়তে চান তো সেক্ষেত্রে আপনি লিভ নিয়ে আপনি নামাজ পড়ে আবার জয়েন করবেন, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এটি কি, সরি, যেটা বলতেছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখনই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন তখন আপনাকে এই কাজটুকু করতেই হবে। আজকে আপনি যে কাজটা শিখবেন আজকের ক্লাসে, আপনি যতগুলো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রজেক্ট তৈরি করবেন, প্রত্যেকটা প্রজেক্টে আপনাকে এই সিস্টেম, এই রুলস আপনাকে মানতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, জি 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 তো সকলে ক্লাসে একটু মনোযোগী হব, ঠিক আছে। না বুঝলে বলবেন, কিন্তু বুঝতে হবে ক্লাসে। দেখেন, ফ্রি ক্লাস, কিন্তু আমি তারপর এত জোর দিচ্ছি কেন? আমার কথা হচ্ছে আমি পেড ক্লাসও ক্লাস করাই, আমি ফ্রি কোর্সও ক্লাস করাচ্ছি। ক্লাস তো ক্লাসই, ক্লাস যখন করাবো তখন কোনটা ফ্রি কোনটা পেড সেটা কোনো ব্যাপার থাকবে না। সেটা কি থাকবে না? সেটা কোনো ব্যাপার থাকবে না। হ্যাঁ, ক্লাস যখন করাবো তখন যতটুকু পারবো ততটুকু ইনশাআল্লাহ ভালো মতো শেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে মূল কথা। তো আমি আশা করবো আপনারা মনোযোগী হবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আজকে যে কাজটুকু করব, আপনি জ্যাঙ্গোতে যত যত প্রজেক্ট আপনি করবেন তখন আপনার এই কাজগুলো করতে হবে। মনে করেন জ্যাঙ্গো নামে একটা ফোল্ডার নাম দিয়েছি, এটা মনে করেন আমার একটা প্রজেক্ট। আজকে আমি জ্যাঙ্গো নিয়ে একটা প্রজেক্ট করব। হ্যাঁ, আপনার প্রজেক্টটা কিন্তু একটা ই কমার্স হতে পারে, আপনার প্রজেক্ট একটি পোর্টফোলিও হতে পারে, অথবা আপনার কাছে একজন ক্লায়েন্ট আপনাকে একটা প্রজেক্ট দিতে পারে। এখন আপনি অনলি জ্যাঙ্গো নিয়ে কাজ করেন বা পাইথন দিয়ে কাজ করেন, তাহলে আপনার ক্লায়েন্ট যেই নামে একটা প্রজেক্ট আপনাকে দিবে, আপনি ওই নাম দিয়ে কি একটা ফোল্ডার তৈরি করবেন, যে আমার এই ফোল্ডারের ভিতরে কি অমুক প্রজেক্টটা আছে, অমুক প্রজেক্টটা কি আছে, ওকে। যেমন মনে করেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এখান থেকে চলে যাই গিটহাব অ্যাকাউন্টে, আমার গিটহাবে চলে যাই। আমার গিটহাবে অনেক কিছু ছিল, আমার আগের মানে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, যার কারণে আসলে আমি অনেক কোড হারিয়ে ফেলেছি। প্রায় আমার 5 বছরের কোড আমি হারিয়ে ফেলেছি। এখন যেগুলো কম্পিউটারে ছিল এখন সেই প্রজেক্টগুলো আমি জাস্ট ডিপ্লয় করতে পেরেছি। যাই হোক, দেখেন আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে। যেমন সিএসআইটি ইনস্টিটিউট, অর্থাৎ সিএসআইটি ইনস্টিটিউটের জন্য একটা প্রজেক্ট আমার এখানে করা। তারপর খালেদ ই কমার্স, মানে তার জন্য একটা ই কমার্স সাইট করা।
তারপরে এখান থেকে এইচআরএম প্রপার্টিস একটা মানে এইচআরএম প্রপার্টিস নামে একটা প্রজেক্ট করা, ঠিক আছে। তারপর পয়েন্ট অফ সেলস অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পস সফটওয়্যার, এটা করা, এই জন্য নাম দিয়েছি পয়েন্ট অফ সেলস। আরএসডিও এটা কি ওই প্রজেক্টের নেম, হ্যাঁ। টুই নটো এটা একটা ওই প্রজেক্টের নেম। সিকিউরিটি সার্ভিস এটা ওই প্রজেক্টের নেম। ঘরের বাজার একটা প্রজেক্টের নেম, ঠিক আছে। ইউনিভার্সিটি একটা প্রজেক্টের নেম। ভেঞ্চার একটা প্রজেক্টের নেম। তো এই যে এগুলো কি আপনার আপনি যখন ক্লায়েন্টের যখন কাজ করবেন ক্লায়েন্টের জন্য, তো ওই সফটওয়্যারটা কিসের নাম, মনে করেন একজন ক্লায়েন্ট আপনাকে একটা দিয়েছে, মনে করেন আপনাকে একটা ই কমার্সের একটা প্রজেক্ট আপনার হাতে আসছে, সেক্ষেত্রে এখন সে নাম দিলে যে আমার ই কমার্সের নামটা কিন্তু মনে করেন ইজি শপ। কি নাম? ইজি শপ। আপনি আপনার একটা প্রজেক্ট নাম দিলেন যেটা ইজি শপের প্রজেক্ট, তখন আপনি খুব ইজিলি কি করতে পারবেন, সেটা খুঁজে বের করতে পারবেন। ওকে, এই জন্য আপনার প্রজেক্টের যে নাম থাকবে সেই নাম অনুসারে আপনি কি করবেন, একটি ফোল্ডার তৈরি করবেন। তো আমরা যেহেতু ফার্স্ট অফ অল জ্যাঙ্গো নামে একটি আজকে কাজ শিখবো, এই জন্য আমি জ্যাঙ্গো নামে একটা ফোল্ডার তৈরি করেছি। ওকে, এখন ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাকে এখন এই যে জ্যাঙ্গো যে ব্যবহার করার কিছু সিস্টেম আছে, কিছু মাধ্যম আছে। আপনি শুধু একটা ফোল্ডার তৈরি করলে আর পাইথন ফাইল তৈরি করলে কিন্তু জ্যাঙ্গো ব্যবহার করতে পারবেন না। ওকে, আচ্ছা, এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক মূলত আসলে কোন প্যাটার্নে কাজ করে সেটা আমাদেরকে আগে জানতে হবে। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক মূলত যেই আর্কিটেকচার ফলো করে, যেই আর্কিটেকচার ফলো করে এটাকে সংক্ষেপে বলা হয় এমভিটি। এমভিটি আর্কিটেকচার ফলো করে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। এমভিটির ফুল মিনিং কি? এমভিটির ফুল মিনিং হচ্ছে মডেল ভিউ টেমপ্লেট। মডেল ভিউ টেমপ্লেট, যে ফার্স্ট অফ অল মডেল কাজ করে, তারপর সে ভিউতে কাজ করে, তারপর সে টেমপ্লেটে কাজ করে। ওকে, আমরা এগুলো জানবো আস্তে আস্তে ইনশাআল্লাহ, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। তো আমরা জানলাম যে এটা কিন্তু একটা জ্যাঙ্গো ডেভেলপার যারা ইন্টারভিউ দেয় এটা একটা কমন কোশ্চেন থাকে, এটা যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক কোন আর্কিটেকচার ফলো করে বা কোন প্যাটার্ন ফলো করে। হ্যাঁ, তো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক এমভিটি প্যাটার্ন ফলো করে, যেটা হচ্ছে মডেল ভিউ টেমপ্লেট। ওকে, এটাকে আপনার আর্কিটেকচার বলতে পারে অথবা প্যাটার্ন বলতে পারে, মানে এটা হচ্ছে রুট, এটা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের রুট, এই রুট অনুযায়ী সে চলে। ওকে, আচ্ছা, এখন যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটাকে আপনাকে আপনার এনভায়রনমেন্টে, আপনার কম্পিউটারে এটাকে ইনস্টল করতে হবে। এখন এটাকে আমরা দুইভাবে ইনস্টল করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন এখানে। ওকে, আপনি এখানে সফটওয়্যার ব্যবহার করে আপনি কি এই জ্যাঙ্গোটাকে আপনি ইনস্টল করতে পারবেন। নাম্বার টু হচ্ছে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেই ভার্চুয়ালের মাধ্যমে আপনি জ্যাঙ্গোটাকে ইনস্টল করতে পারবেন, বা যে কোনো লাইব্রেরি আপনি সেখানে ইনস্টল করতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে তাহলে ভাই আমরা কোনটা ব্যবহার করব? দেখেন, আপনি যখন ম্যানুয়ালি যখন আপনার কম্পিউটারে একটি মানে সফটওয়্যার ইনস্টল করে জ্যাঙ্গো, তার মাধ্যমে যখন আপনি জ্যাঙ্গো ইনস্টল করবেন, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে ওই সেম প্রজেক্টটিকে আপনি যদি অন্য কোনো এনভায়রনমেন্টে নিয়ে যান, আপনি যদি অন্য কোনো পিসিতে নিয়ে যান, তো সেক্ষেত্রে ওইখানেও কিন্তু আপনাকে ওই ম্যানুয়াল সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে, দেন আপনাকে সেই ভার্সনের সাথে ম্যাচিং করে ভার্সন কন্ট্রোল করে দেন আপনাকে সেটাকে ওখানে রান করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ম্যানুয়াল সফটওয়্যারের কাজ। নাম্বার টু হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ভার্চুয়াল এনভায়রনমেন্টে করলে যেটা হবে, আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট যদি এই পিসিতে এখন আমরা করব, এই প্রজেক্টটাকে আপনি যদি অন্য কোনো এনভায়রনমেন্টে নিয়ে যান, তো সেক্ষেত্রে আপনি ভার্চুয়ালি আপনি সেটা ইনস্টল করে ফেলবেন। আপনাকে কোথা থেকে কোনো সফটওয়্যার কালেক্ট করতে হবে না, ডাউনলোড করতে হবে না, তাহলে আপনার পিসিতে কি লোড পড়তেছে না। তো সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে জ্যাঙ্গো ইনস্টল করা। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমরা প্রথমে যেটা করব, আমরা যখন একটি ফোল্ডার তৈরি করে আমাদের ভিএস কোড ওপেন করে ফেলেছি, তারপর আমরা টার্মিনালে চলে যাবো, এই যে উপর থেকে টার্মিনাল। ওকে, এই টার্মিনালে ক্লিক করব, এখান থেকে নিউ টার্মিনাল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছি আমাদের নিচে, এই যে নিচে আমাদের নতুন একটি টার্মিনাল ওপেন হয়েছে। আমি যেটাকে বড় ছোট করতেছি। ওকে, তো একটু বড় করলাম আপনাদের দেখার সুবিধার জন্য। তো এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, সরি, এই যে একটা টার্মিনাল ওপেন করলাম, এখন আমরা এখানে কমান্ড দিব, কমান্ড। ঠিক আছে, কমান্ডের মাধ্যমে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে পাইথন। কি লিখতে হবে আপনাকে? প্রথমে লিখতে হবে পাইথন। এই কমান্ডগুলো মনে রাখবেন। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, যে এই যে কমান্ডগুলো, হ্যাঁ, কিন্তু কোনটার মাধ্যমে কোনটা কমান্ড দিতে হয় সেটা মনে রাখবেন। এগুলো দেখা যাচ্ছে আপনি কাজ করতে করতে তখন এগুলো ইজি মুখস্থ হয়ে যাবে। আমাদের মনে করেন একটি এনভায়রনমেন্ট তৈরি করে একটি প্রজেক্ট সেটআপ করতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। হ্যাঁ, সরি, 5 থেকে 6 মিনিট না, 3 থেকে 4 মিনিট সময় লাগে যদি নেট ভালো থাকে, নেট স্পিড যদি ভালো থাকে। কারণ আমরা
কাজ করতে করতে কি অভ্যস্ত হয়ে গেছি। যখন শিখেছি তখন একটি এনভায়রনমেন্ট তৈরি করে একটা প্রজেক্ট সেটআপ করতে সময় লাগতো একদম, মানে আমরা তখন টাইম ধরতাম, মানে একটা মানে কম্পিটিশন করতাম। তখন সময় লাগতো 5 মিনিট 23 মিনিট সময় লাগতো, 19 মিনিট 20 মিনিট সময় লাগতো এরকমের। ঠিক আছে, কিন্তু এখন লাগে কি, এখন 3 থেকে 4 মিনিটের ভিতর হয়ে যায়। হ্যাঁ, ওকে। কারণ এগুলো করতে করতে কি ইজি হয়ে গেছে। এখন মানে চোখের পলকে পলকে মানে স্কিন আসলেই তখন বুঝতে পারি আসলে এখন এটা করতে হবে। হ্যাঁ, তো এটা কি কাজ করতে করতে হবে, এটা কিন্তু ভাই একদিনে 2 দিনে হবে না। অনেকে আছেন, অনেকে আমার কাছে কোশ্চেন করেন, ভাই আমরা কোর্সের ভিতরে কি আমরা ইনকাম করতে পারবো? আজব ব্যাপার, আমি শুনে আসলে তাজ্জব হয়ে যাই। আরে ভাই, আমি কাজ শিখতেই পারলাম না, আমি এর ভিতরে আমি ইনকামের কথা চিন্তা করে ফেলেছি। ইনকাম করা কি এত সহজ ভাই? ইনকাম করা কিন্তু এত সহজ না। আপনি এটাকে ভালোবাসতে পারবেন না, আপনি তাকে সময় দিতে পারবেন না, কিন্তু ইনকাম কি আপনার ঘরে চলে আসবে হেঁটে হেঁটে? ইম্পসিবল, কোশ্চিন কালেও না। আমি হাফিজ যদি আপনাকে বলি যে না, আপনি কোর্সের ভিতরে আপনি ইনকাম করে আপনি পুরো ঘর আপনার টাকাতে আপনি ভরপুর করে ফেলতে পারবেন, নো, এটা কখনোই পসিবল না। আর যারা আমার কাছে এইভাবে কোশ্চেন করে আমি তাদেরকে খুব বেশি অ্যাভয়েড করি। সর্বোপরি কথা হচ্ছে, আমি সকলের প্রতি অনুরোধ করবো, এরকম ভাই ইনকামের পিছনে না ছুটে আপনি আপনার স্কিলের পিছনে ছুটেন। আপনি আপনার কি স্কিলের পিছনে ছুটেন। ইনকাম ভাই আপনার ঘরে কিন্তু শুধু শুধু আসবে না, এমনি এমনি আসবে না। কারণ আপনার আমার থেকে এক্সপার্টের অভাব নেই আমাদের দেশে। আপনার আমার থেকে কি অনেক বেশি এক্সপার্ট ভাই এই ঘরের চিপে চিপে পড়ে আছে, কাজ পাচ্ছে না। তো আপনাকে ইনকাম করতে হলে, আপনাকে সেই পর্যায়ে যেতে হলে আপনাকে অবশ্যই তাদের থেকে ভালো কিছু করতে হবে। আর ভালো কিছু করলে তো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে তো ভাই স্বপ্নে দেখলে তো হবে না। আপনাকে পেজের সামনে বসতে হবে, আপনাকে অ্যানালাইজ করতে হবে, আপনাকে ঘাটতে হবে। গুগল মামা আছে, ইউটিউব মামা আছে, তাদেরকে একটু আপনাকে ভালোবাসতে হবে যে মামা আমাকে তুমি কিছু দাও, কিছু জ্ঞান দাও আমাকে তুমি, হ্যাঁ, কিছু শিখাও আমাকে তুমি। তো তার কাছে আপনি যেভাবে প্রশ্ন করবেন সেভাবে আপনাকে বিভিন্ন ভিডিও সাজেস্ট করবে, আপনাকে সেভাবে কোড দেবে গুগল। হ্যাঁ, ডাকার মতো ডাকতে হবে নাকি? তো এই জন্য ভাই আমি সকলের প্রতি অনুরোধ করব, ইনকামের পিছনে না ছুটে আগে আপনার স্কিল ডেভেলপ করেন। আপনি আপনার স্কিল ডেভেলপ করলে টাকা আপনার পিছনে ছুটবে, এটা গ্যারান্টি। এটা প্রতিটা মানুষই বলে ভাই, শুধু আমি না, আমি হাফিজ না, এটা প্রতিটা মানুষই বলবে, এটা একই কথা। যত বড় বড় মানুষ সবারই একটাই কথা, যে আপনি আপনার স্কিলের পিছনে আগে ছুটেন, আপনি নিজেকে স্কিলফুল করেন, দেখবেন ওই স্কিল আপনার পিছনে পরে ঘুরবে। একসময় আপনি মানে আগে তো আপনাকে ঘুরতে হবে স্কিলের পিছনে, স্কিল অর্জন করতে হবে আগে আপনাকে। আপনি স্কিলটাকে অর্জন করবেন, দেন ওই স্কিল আপনার পিছনে ঘুরবে দেখবেন। ঠিক আছে, আমরা যদি কোথাও থেকে যদি চাকরি ছেড়ে দেই, আমাদের দেখা যাচ্ছে যে আপনার চাকরিতে সময় লাগে না। আর কোথাও যদি আমরা চাকরি নেই, তখন আমরা মানে আমার নিজের ডিমান্ড করি সেখানে। তাহলে তো এই এমনি এমনি হয় নাই, এটা কাজের মাধ্যমে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আসলে কথাগুলো বললাম, অনেকের দেখি, হ্যাঁ, ইনকাম চায়, সে কাজ শেখার আগে ইনকাম চায় ভাই। ইনকাম যদি এত সহজ হতো তো তাহলে কোনো মানুষ ভাই বেকার থাকতো না। আমাদের বাংলাদেশে এত লাখ মানুষ বেকার, এত লাখ যুবক বেকার, মেধাবী স্টুডেন্টরা বেকার। ইনকাম করা যদি এত সহজ হতো তাহলে ভাই এত বেকার থাকতো না, সবাই তাহলে ইনকাম করতো। সর্বোপরি কথা হচ্ছে, সকলের প্রতি অনুরোধ করবো, সকলে স্কিল ডেভেলপ করেন, স্কিলফুল হন। স্কিল ছাড়া কখন টাকার আশা করবেন না। হ্যাঁ, আপনার হাতে টাকা আসতে পারে, সেটা অসৎ পথে, বা আসতে পারে সেটা সাময়িক মানে সাময়িক ভাবে, সেটা স্থায়িত্ব হবে না, গ্যারান্টি। সেটা কখনোই স্থায়িত্ব হবে না ভাই। আপনি আপনার কথা বলে দিয়ে আপনি একটা চাকরি পাইতে পারেন, কিন্তু সেখানে আপনি হয়তো ম্যাক্সিমাম হলে আপনি সেখানে 1 বছর স্টে করতে পারবেন, তার বেশি পারবেন না। তারপর আপনি কি করবেন? সর্বশেষে দিন শেষে আপনাকে স্কিল ডেভেলপ করতেই হবে, আপনি সেটা যে সেক্টরে যান না কেন। সবাইকে আমার কথা বুঝতে পেরেছি? কথা বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া। জি অনেক ভাই। হয়তো রাগ করতে পারেন, জি ভাইয়া। আসলে সরি। হ্যাঁ, আসলে আমি এভাবে বলতে চাই নাই। তো অনেকে আসলে এভাবে বলেন, আমার আসলে খুব খারাপ লাগে ভাই। কারণ আপনারা ভাই শিক্ষিত মানুষ, আপনারা মানে খুবই সচেতন মানুষ। আমরা ছাত্র সমাজ যদি আসলে এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তো হবে না, আমাদেরকে অনেক বেশি আপডেট থাকতে হবে। ঠিক আছে, আমি আমার কথা বলি, আমি তো হয়তো বা আপনারা অনেকে আমার ছবি দেখছেন, আমি যখন ভিডিওতে আসতাম, এখন মানে কয়েকটা ক্লাস থেকে আমি মানে ক্যামেরা অন করি না। কারণ অফিস থেকে এসেই বসেই আপনাদের সামনে আসতে হয়, তখন একটু অন্যরকম থাকি, যার কারণে আসলে মানে ক্যামেরা অন করা হয় না। আসবো ইনশাল্লাহ, সামনে আসবো, সমস্যা নেই। আপনারা দেখছেন আমি কিন্তু একজন হুজুর মানুষ, বা আমি ছাত্র, মানে আমি কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করেছি। হ্যাঁ, আমি আপনার হচ্ছে হেফজখানায় পড়েছি, আমি হাফজু শেষ করেছি, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, সেখান থেকে আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, সেখান থেকে আমি ডিপ্লোমা করতেছি, আমি সেখান থেকে বিএসসি করেছি।
মানে মাদ্রাসা থেকে আস্তে আস্তে আমি কি কলেজের লেভেলে আসছি, কিন্তু এখন আমার লেবাস ঠিক আছে, আমি এখন লেবাস চেঞ্জ করি না। যাই হোক, আমি আসলে এই কথা যে কারণে বললাম, আমি যখন এইটে যখন পড়ি, আমি হাফিজি মাদ্রাসা থেকে, সরি আমি কমি মাদ্রাসা থেকে আমি এইটে যখন ভর্তি হয়েছি, সরাসরি আমি এইটে ভর্তি হয়েছিলাম। আমি তখন ফাইভে পড়ি নাই ভাই। আমি তখন ইংলিশ দেখে দেখে পড়তে পারতাম না ভাই। তখন ওই এইটের যখন ক্লাসে গেছি, তখন ইংলিশ টিচার তখন সে দাঁড় করাইছে যে কে কি ইংলিশ পড়তে পারো না। কারণ আমাদেরকে দেখছে হুজুর, তো আমাদেরকে দেখে একটু টিটকারিও মারতেছে সে আবার, মানে বাস্তব কথা যেটা সেটা টিটকারিও মেরেছে আমাদেরকে। তখন ভাই দাঁড়াইছি, তো আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, তো এই মাদ্রাসার রুমের ভিতরে পার্টিশন দেওয়া ছিল মেয়েরা। তো মেয়েরা একটু উকি দিয়ে তাকাইছে আসলে কারা কারা মানে ইংলিশ দেখে পড়তে পারে না। তখন আমরা খুব লজ্জা পাইছি, এক কথায় অনেক লজ্জা পাইছি। ওই লজ্জার কারণে এমন টার্গেট নিয়েছে যে আমাকে সবার থেকে বেশি ভালো করতে হবে। তো মানুষ চেষ্টার উপর আসলে কোনো কিছু নাই। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ ওই যে মাদ্রাসা আমি এইটে, মানে আমার এই সমস্যা, আমি লাঞ্ছিত হয়েছিলাম ধরতে গেলে। আমি সেই মাদ্রাসাতে আমি ইন্টার লেভেলে আমি সেখানে প্রায় 6 মাসের মতো আমি সেখানে টিচার ছিলাম, এই মাদ্রাসাতেই। আইসিডি, আমি আমি ওই মাদ্রাসাতেই আইসিডি টিচার ছিলাম প্রায় 6 মাস, মানে প্রাইভেট হিসাবে আর কি। তো যেভাবেই থাকে কিন্তু ছিলাম তো সেই মাদ্রাসাতে ইন্টার লেভেলে, মানে আলেমের আইসিডি সাবজেক্ট পড়েছি প্রায় 6 মাস। তো ব্যাপারটা হচ্ছে ভাই, জাস্ট একটা কথা বললাম, আসলে বলা উচিত উচিত না এটা, তারপর আসলে বলে ফেললাম। অনেকে আসলে এই যে কোশ্চেন করেন, আসলে আপনার ভাই কোনো কিছু হাসিল হবে না ভাই আপনি যদি সেটার পিছনে না ঘুরেন, আপনি যদি সেভাবে চেষ্টা না করেন। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখন আর মানে কেউ লাঞ্ছিত মানে করার দূরের কথা, এখন আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসে অনেক। যারা টিচার ছিল, যে লাঞ্ছিত করছে, সেও অনেক বেশি ভালোবাসে। সেও অন্তপক্ষে কম্পিউটার সম্পর্কে কোনো সমস্যা হলে তখন হাফিজের ফোন দেয়, কেন মানে ছাত্র আছে আমার হাফিজ। বুঝতে পেরেছেন কিনা? তো ব্যাপারটা হচ্ছে এই যেটা ভালোবাসা, এটা ভাই অর্জন করতে হয়। আল্লাহ তাআলা আমাকে মাফ করো যদি এর ভিতরে কোনো অহংকার চলে আসে, আল্লাহ তাআলা মাফ করুক আমাকে। না, যেটা বাস্তব সেটা তো বলেছেন ভাই। তো ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমি যারা আসলে ইনকাম করতে চান, মানে কাজ করার আগে, মানে স্কিল ডেভেলপ করার আগে, আমি আমি শুধুমাত্র তো ওই তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতেছি। স্কিল ডেভেলপ করার আগে ভাই আপনি কখনো টাকার পিছনে হাঁটবেন না বা ঘুরবেন না। তাহলে ভাই আপনি কাজও শিখতে পারবেন না, আপনি ইনকামও করতে পারবেন না। আপনি শুধু পারবেন মুখের বুলি শুধু ছুটাইতে, যে আমি, হ্যাঁ আমি অমুক, আমি সমুক, আমি পারি এই সেই। কিন্তু ভাই কাজের সময় কোনো কিছুই না, আপনি আসলে বেকারি বেকারি থাকতে হবে। এই জন্য মুখের বুলির থেকে কাজ থাকতে হবে অনেক বেশি, কাজের স্পিড থাকতে হবে অনেক বেশি, কাজ করতে হবে আমাকে। আমি এখনো আমি এখনো ভাই অনেক সময় আমার মানে পুরো ফজর আজান দেয় এখনো, এই যে অফিস করে আসে অনেক সময় কাজ করতে বসে কম্পিউটার সামনে বসলে কখন যে ফজর হয় তখন নিজেও আলাপ পাই না। ফজর নামাজ পড়ে 1 ঘন্টা ঘুমাই, উঠে আবার অফিসে যাই। পরশু রাত্রেও ঘুমাই নেই, পরশু রাতে টোটালি একদমই ঘুমাই নেই। স্কিল ডেভেলপ করতে হবে ভাই, স্কিলের শেষ নাই। যাক, আল্লাহ তাআলা মাফ করুক এবং সকলকে বোঝার তৌফিক দান করুক। অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, তো চলে গেলাম আমরা ভিএস কোডে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি করব, একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কমান্ড ব্যবহার করতে হবে। কি কমান্ড সেটা? প্রথমে লিখতে হবে পাইথন। প্রথমে কি লিখতে হবে? পাইথন লিখতে হবে। তারপর স্পেস দিতে হবে, ভালো মতো খেয়াল করবেন কিন্তু। প্রথমে লিখতে হবে পাইথন, প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন, তারপর কাজ করবেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে প্রথমে মানে প্রাথমিক সেটআপ। প্রথমে কি সেটআপ, আপনি যদি সেটআপ করতে না পারেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। ওকে, আচ্ছা। তো প্রথমে লিখতে হবে পাইথন, তারপর দিতে হবে স্পেস, তারপর লিখতে হবে মাইনাস এম। কি লিখতে হবে? মাইনাস এম, মানে হাইপেন এম। পাইথন স্পেস হাইপেন, আমরা যেটাকে চিনতে থাকি মাইনাস হিসাবে, মাইনাস প্লাস মাইনাস। এই যে মাইনাস যে সিম্বলটা আছে, অর্থাৎ হাইপেন বলা হয় ওটাকে, হাইপেন। তারপর দিবেন এম, এই হাইপেন এম এর মাঝে কোনো স্পেস হবে না। ঠিক আছে? ওকে, তারপর দিবেন স্পেস। তাহলে আমি কি লিখলাম? পাইথন স্পেস হাইপেন এম মানে মাইনাস এম, তারপর লিখতে হবে ভিইএনভি। ভিইএনভি মিন্স হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের শর্ট নেম হচ্ছে ভিইএনভি। ঠিক আছে, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ওকে, তারপর স্পেস দিতে হবে। এখন আপনি যেই নামে আপনি এনভায়রনমেন্ট তৈরি করবেন সেই নামটা আপনাকে লিখতে হবে, ভালো মতো বুঝতে হবে কিন্তু। এর আগে যতক্ষণ লিখেছি এগুলো ভাইয়া সব built in। একটু স্ক্রিনটা একটু বড় করবেন প্লিজ। এটা হ্যাঁ বড় হ্যাঁ হচ্ছে।
জি 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 হচ্ছে, জি থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। জি, তো আমরা প্রথমে কি লিখেছি? আচ্ছা, আমি এটাকে স্যার আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তাহলে আপনি একটু ক্লাসে লিভ নিয়ে আবার জয়েন করেন, কেমন? হয়তো আপনার নেটের সমস্যা আছে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পাইথন স্পেস -m স্পেস VENV, তারপর লিখতে হবে স্পেস দিয়ে আপনি যেই নামে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে চান সেই নামটা। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি ইজিলি যে মাই ইএনভি, মানে আমার এনভায়রনমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, ENV আপনি যে কোনো নামে লিখতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে ওই ফোল্ডারটি দেখলে বুঝতে পারেন যেটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট, এমন নাম দিবেন। আমি নাম দিলাম কি মাই ইএনভি, তারপর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন এই যে উপরে আমার এখানে মাই ইএনভি নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে না? হয়েছে? জি রেসপন্স করতে হবে। জি জি আমি জি কি এটাকে ইচ্ছা করে তৈরি করেছি যে এখান থেকে তৈরি করেছি, নাকি কমান্ডের মাধ্যমে এটা তৈরি হয়ে গেছে? কমান্ডের command মাধ্যমে হয়েছে। আমি লিখেছিলাম পাইথন স্পেস -n স্পেস VENV স্পেস myENV, লেখার পর আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখেন আমি তো এখানে একটা কমান্ড দিলাম, বুঝলাম একটা ফোল্ডার তৈরি হয়েছে। শুধু একটা ফোল্ডার তৈরি হয় না, দেখেন এর ভিতরে কি আছে, এর ভিতরে কি মানে কল কবজা আছে দেখেন একটু। আমি এখন এই myENV ফোল্ডার উপরে ক্লিক করলাম, দেখেন আমার এখানে আরো 3-4টি ফোল্ডার বা ফাইল বের হয়ে গেছে। আমি যখন এখানে ক্লিক করবো যে ইনক্লুড, এখানে কোনো কিছু নাই। লিভ এখানে ক্লিক করলাম, দেখেন লিভের ভিতরে কিন্তু আরো অনেকগুলো ফোল্ডার আছে। একটা ফোল্ডারের ভিতরে আরো অনেকগুলো ফাইল আছে দেখেন। এই যে দেখেন, এই যে একটা ফোল্ডারের ভিতরে কি অনেকগুলো ফাইল আছে দেখেন। এখন এই ফাইলগুলো আবার এই ফাইলগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন কোড লেখা আছে, এই যে কোড, এই দেখেন বিভিন্ন ফাইলের ভিতরে কি আছে, অনেক কোড লেখা বিল্ট ইন। এগুলো কি লেখা? বিল্ট ইন কোড লেখা। ঠিক আছে, এগুলো কি আসলে এগুলো হচ্ছে মূলত ফ্রেমওয়ার্কের সুবিধা। হ্যাঁ, এই দেখেন আমরা একটা কমান্ড এখানে দিলাম, সেই কমান্ডের মাধ্যমে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, যার ভিতরে কিনা অনেক ফোল্ডার, অনেকগুলো ফাইল আমরা দেখতে পাচ্ছি বিল্ট ইন তৈরি করা। সেখানে আবার অনেক ধরনের ফাংশন লেখা, আমরা তো আসলে এগুলো বুঝিও না। বুঝি এগুলো? কিন্তু এগুলো শিখতে হলে আমাকে অনেক সময় দিতে হবে। দেখেন এগুলো কি করছে, ফ্রেমওয়ার্কের ভিতরে অলরেডি তৈরি করা আছে। ওকে, আচ্ছা, তো আমরা দেখতে পারলাম যে মাই ইএনভি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তার ভিতরে কি অনেকগুলো ফাইল বা ফোল্ডার কিন্তু আছে। ওকে, আচ্ছা, আমি তাহলে চলে গেলাম আগের জায়গাতে। তো আমরা এই জায়গাতে কি করলাম, একটি ভার্চুয়াল এনভায়রনমেন্টের একটি কমান্ড দিলাম। কমান্ড দেওয়ার কারণে আমাদের একটি ফাইল তৈরি হয়ে গেছে, মানে সরি ফোল্ডার তৈরি হয়ে গেছে, যার ভিতরে আরো অনেক ধরনের ফাইল ফোল্ডার আছে। ওকে, এখন তাহলে এইটাই হচ্ছে আমাদের একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এটা কি একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এখন দ্বিতীয়ত যেটা করতে হবে, এই যে আমি একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট যে আমি তৈরি করলাম, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? একটু রেসপন্স করবেন। কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটি কাজ করবে। তাহলে আমি এটাকে কিভাবে অ্যাক্টিভ করতে পারি? দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নামে যে একটা ফোল্ডার তৈরি হয়েছে myENV, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার এখানে চলে আসছে। এখানে একটি ফোল্ডার আছে যার নাম হচ্ছে স্ক্রিপ্ট, যার নাম কি স্ক্রিপ্ট। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে অ্যাক্টিভেট নামে একটা ফাইল আছে। কি নামে একটা ফাইল আছে? অ্যাক্টিভেট নামে একটা ফাইল আছে। এখন এই ফাইলটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এখন আমি চলে আসলাম এই যে ভার্চুয়াল টার্মিনালে চলে আসলাম এখন। তাহলে আমি এটাকে কিভাবে অ্যাক্টিভ করতে পারি? দেখেন আমাকে প্রথমে ঢুকতে হবে myENV ফোল্ডারে, দেন ঢুকতে হবে স্ক্রিপ্টসে, দেন ঢুকতে হবে অ্যাক্টিভেটে। যখন আমি এটা লোকেশন বলতে পারবো তখন সেটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন এই যে myENV এটা আমার নিজস্ব ফোল্ডারের ভিতরে আছে, এটাকে আমি ধরার জন্য আমি এখানে দিব ডট। কি দিব এখানে? ডট দিব, তারপর দিব স্পেস, তারপরে আমার যেই নামে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা কিন্তু একটু মনে রাখবেন, অনেকে আবার আছেন ডট দিয়ে স্পেস দেন না, কিন্তু ডট দিয়ে কিন্তু স্পেস দিতে হবে, স্পেস না দিলে কিন্তু কাজ করবে না এখানে আবার। ওকে, তাহলে কি দিতে হবে এখানে? ডট দিয়ে স্পেস। ক্লাসের শেষে কিন্তু একটা জিনিস থাকবে, যেটা যারা থাকবেন না শেষ পর্যন্ত, তো তারা কিন্তু মিস করবেন এটাকে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি অবশ্য ভুলতে পারি, আমি ভুলে গেলে তখন আপনারা আমাকে একটু মনে করে দিবেন যে একটা কি যেন একটা বলে দিবেন ক্লাসের শেষে। আচ্ছা, চকলেট দেবেন তো, কোনো ব্যাপার না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আমরা কি করলাম, ডট দিলাম, তারপর এখানে দিলাম স্পেস। স্পেস দেওয়ার পরে এখন আমার যেই নামে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এই যে myENV, এই নামটা এখানে লিখতে হবে myENV। কি লিখলাম এখানে? myENV, তারপর দিব স্ল্যাশ, তারপর কি দিব?
স্ল্যাশ দিব, কারণ মাই ইএনভির ভিতরে হচ্ছে স্ক্রিপ্ট। ভিতরে বুঝলাম কি হবে, এই দেখেন এখানে ক্লিক করলে তারপরে এগুলো বের হচ্ছে নাকি, তারপর এটার ভিতরে হচ্ছে এই ফোল্ডার গুলো। ওকে, আমি কিন্তু এটা মনে হয় কোন ক্লাসের জন্য বুঝিয়েছিলাম, ইফিলস এর সময় সম্ভবত মনে হয়। আচ্ছা, যে এটার ভিতরে এগুলো আছে, তাহলে এই মাই ইএনভির ভিতরে আছে কে স্ক্রিপ্ট, যেহেতু ভিতরে আছে, ভিতরে ঢোকার জন্য আমাদের কি লিখতে হবে স্ল্যাশ, তারপর লিখতে হবে স্ক্রিপ্টস যেভাবে আছে। ওকে, এই যে স্ক্রিপ্টস এখানে আছে কি এস কিন্তু ক্যাপিটাল, আপনি যদি এখানে স্মল দেন তাহলে কিন্তু কাজ করবে না, যেভাবে আছে আপনাকে সেম ওইভাবেই লিখতে হবে, ঠিক আছে? তাহলে মাই ইএনভি স্ল্যাশ স্ক্রিপ্টস, তারপর স্ল্যাশ, তারপর কি আছে অ্যাক্টিভেট, এখন আমাদের কি লিখতে হবে অ্যাক্টিভেট, যেভাবে আছে সেম ওইভাবে আপনাকে লিখতে হবে। তো আমরা কি করেছি, প্রথমে ডট দিয়েছি, তারপর স্পেস, তারপর আমার নিজেই নামে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা তৈরি করেছিলাম মাই ইএনভি, সেই নাম, তারপর হচ্ছে তার ভিতরে স্ক্রিপ্টস, তারপর হচ্ছে অ্যাক্টিভেট। ওকে, তারপর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন আমার আগের যেরকমই ছিল এখানেও সেরকমই আছে, শুধুমাত্র এই লাইনের উপর আমার ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা এখানে চলে আসছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, দেখতে পাচ্ছি মাই ইএনভি। হ্যাঁ, রেসপন্স করবেন, দেখতে পাচ্ছেন? দেখেন এই উপর লাইনগুলো কিন্তু নাই এখানে, এখানে আছে এগুলো, এখানে কোথাও আছে কিনা, না, কোথাও আছে এখানে, কোথাও কিন্তু নাই, কিন্তু এই লাইনের উপরে কিন্তু এটা আছে। যখন আপনার লাইনের উপরে আপনার ওই এনভায়রনমেন্টের নামটি দেখবেন তখন বুঝবেন যে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ আছে। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার সবাই? জি ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করলাম, আমরা একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করেছি, দেন আমরা সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করেছি। ওকে, নাম্বার 2 হচ্ছে, সরি নাম্বার 3 হচ্ছে, আমরা তো এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা একদম ফুললি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। কি করতে হবে? জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। আমি এগুলোকে বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন জ্যাঙ্গোকে কিভাবে ইনস্টল করতে হয়, জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আপনাকে একটা কমান্ড দিতে হবে। এখন সমস্ত কাজগুলো হচ্ছে কমান্ডের কাজ। কিসের কাজ? কমান্ডের কাজ। আপনাকে এখন লিখতে হবে পিপ, আমি একটা ক্লাসে বলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম না? আচ্ছা, এখন আমরা আমাদেরকে বলেননি লাইব্রেরি। আপনাকে বলি, তাহলে অন্য কোনো ক্লাসে বলেছি তাহলে মেবি, মানে রিসেন্টলি আলোচনা করেছি এই জন্য আর কি বললাম কথাটা, সরি। তো আমাদেরকে, আমরা যখন জ্যাঙ্গো ইনস্টল করব তখন আমাদের কি করতে হবে, প্রথমে মানে একটি লাইব্রেরি আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে, জ্যাঙ্গো লাইব্রেরি। ওকে, তো এটাকে ইনস্টল করার জন্য আমরা ভার্চুয়ালি আমরা একটা কমান্ডের মাধ্যমে সেটাকে ইনস্টল করে ফেলতে পারি। ওকে, তাহলে পিপ, তারপর লিখতে হবে ইনস্টল, হ্যাঁ, তারপর সরি ইনস্টল, তারপর লিখতে হবে জ্যাঙ্গো। কি লিখলাম? পিপ ইনস্টল জ্যাঙ্গো। সেম এইভাবে লিখতে হবে, কোনো স্পেলিং যদি ভুল হয় তাহলে কিন্তু সেটা ইনস্টল হবে না, সো বি কেয়ারফুল। এটা ভালো মতো দেখে তারপর কিন্তু এটা কমান্ড লিখবেন, ঠিক আছে? তারপর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন আমাদের এখানে কি যেন একটু ডাউনলোড হচ্ছে। কি হচ্ছে? কি যেন এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোডিং জ্যাঙ্গো নাকি, এটা সম্পূর্ণ এটা আপনার ডাউনলোড হবে, দেন এটা ইনস্টল হবে। ইনস্টল হলে তখন আপনার এইভাবে একটি লাইন এটা ব্রেক হয়ে যাবে, মানে এটা সম্পূর্ণ ব্রেক হয়ে যাবে আর কি। তো সেই পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে, তো আমরা এখানে একটু ওয়েট করি এটা ইনস্টল হওয়া পর্যন্ত। আপনার ইন্টারনেট যতটা ফাস্ট থাকবে ততটা দ্রুত হবে। আমার ইন্টারনেট বর্তমান খুবই স্লো, যার কারণে ক্লাসের শুরুতেই কিন্তু এটা কি হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এই দেখেন মোটামুটি ডাউনলোড হয়ে গেছে, এখন এটা ইনস্টলিং হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল বুঝলাম কি হবে, আমাকে লাইন ব্রেক করে সে আমাকে নতুন লেখার জন্য সে আমাকে জায়গা করে দিয়েছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ যে সাকসেসফুলি ইনস্টলড। ওকে, এটা কি হয়ে গেছে, সাকসেসফুল ভাবে ইনস্টল হয়ে গেছে। তো এখন নিচে কিন্তু একটা ওয়ার্নিং আসছে, এই ওয়ার্নিং এ কোনো প্রবলেম নাই। এই ওয়ার্নিং কি নাই? কোনো প্রবলেম নাই। এখানে কি ওয়ার্নিং দিয়েছে দেখেন, যে ইউ আর ইউজিং পিপ ভার্সন 21.1.1, মানে আমি যেটাকে ব্যবহার করেছি সেটা কি এই এত ভার্সনের পিপ ব্যবহার করেছি, কিন্তু হাউএভার ভার্সন 24.2 ইজ অ্যাভেলেবল। 24.2 কি অ্যাভেলেবল, যে আপনি তো ব্যবহার করেছেন 21, কিন্তু সেটা 24 কি অ্যাভেলেবল আছে, আপনি চাইলে এটাকেও ব্যবহার করতে পারেন। তো আমরা কিন্তু এটাকে কিন্তু খুব ইজিলি কিন্তু এটাকে আমরা সেটআপ করে ফেলতে পারি। সেটা কিভাবে? এই যে ইয়েলো কালার যে আমাকে সে একটা ওয়ার্নিং দিয়েছে, সেখানে কিন্তু সে আমাকে কমান্ড দিয়ে দিয়েছে, দেখবেন এই যে স্ক্রিপ্টস এর পরে এই যে পাইথন ডট এতটুকু আপনি মার্ক করবেন, পাইথন ডট exe স্পেস -m pip install, এতটুকু। ওকে, এতটুকু আপনি যদি কপি করেন, কপি করে আপনি এখানে পেস্ট করে ইন্টারপ্রেস করবেন, আপনি এটা কি আপডেট হয়ে যাবে। আমরা আপডেট করব না, দরকার নেই কোনো।
সো এই অনেক কি নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে 3টা কাজ করলাম। কে বলতে পারবেন যে আমরা কি কি কাজ করেছি এই পর্যন্ত? কি 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 3টা কাজ করেছি? কে আছেন? ভার্চুয়াল জি বলেন। ভার্চুয়াল এনভায়রনমেন্ট, টার্মিনাল হয়েছে একটা, তারপরে হচ্ছে আপনার জ্যাঙ্গো ফোল্ডার এর ভিতরে হচ্ছে আপনার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, তারপর পিপি ইনস্টল করা হয়েছে, সরি জ্যাঙ্গো ইনস্টল করা হয়েছে। না স্যার এই এই এনভায়রনমেন্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, তারপরে অ্যাক্টিভেট করা হয়েছে, এরপর আমরা জ্যাঙ্গো ইনস্টল করলাম এই এনভায়রনমেন্টে। রাইট, থ্যাংক ইউ, আপনাদের সকলকে থ্যাংক ইউ। তাহলে আমরা 3টে কাজ করেছি, রাইট? আচ্ছা, তাহলে এই যে জ্যাঙ্গো আমরা কি করলাম, এখানে ইনস্টল করে ফেললাম, ইনস্টল করে ফেললাম। আপাতত আমাদের জ্যাঙ্গোর কাজটুকু শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখেন আমরা এই যে একটা ফোল্ডার তৈরি করছি, এটা কিন্তু কি একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন আপনি যে কাজ করবেন, এই কাজ করার জন্য আপনাকে এখন মূল একটি কাঠামো তৈরি করতে হবে, যার নাম হচ্ছে প্রজেক্ট। যার নাম কি? প্রজেক্ট। এখন আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। এই যে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব, প্রজেক্ট তৈরি করব, এগুলোকে আমরা ম্যানুয়ালি এখান থেকে কোনো ফোল্ডার তৈরি করতে পারবো না, কারণ এগুলোর ভিতরে হিউজ কোড বিল্ট ইন লেখা আছে। তাই জন্য আমাদেরকে এগুলোকে কমান্ডের মাধ্যমে তৈরি করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা প্রজেক্ট তৈরি করব। আমরা কিভাবে এটাকে তৈরি করতে পারি? এটাকে তৈরি করার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে অ্যাডমিন। প্রথমে কি লিখতে হবে? অ্যাডমিন। তারপর লিখতে হবে হাইপেন, তারপর লিখতে হবে জ্যাঙ্গো। ওকে, জ্যাঙ্গো অ্যাডমিন, আমি এটা ভুলে গেছি কারণ অনেক ধরে মানে আপনার নিউ প্রজেক্ট তৈরি করা হয় না। আচ্ছা, এটা দিয়ে দেখি, অ্যাডমিন হাইপেন জ্যাঙ্গো। তারপর আপনাকে লিখতে হবে স্টার্ট প্রজেক্ট। একসাথে লিখতে হবে, একসাথে, কোনো স্পেস দেওয়া যাবে না। এই যে স্টার্ট প্রজেক্টের ভিতরে স্পেলিং যাতে করে ভুল না হয়, অ্যাডমিন হাইপেন জ্যাঙ্গো স্পেস স্টার্ট প্রজেক্ট, তারপরে দিবেন স্পেস। এখন আপনি যেই নামে আপনি একটি প্রজেক্ট তৈরি করবেন, ওই নামটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে লিখতে পারি, যেহেতু উপর নাম দিয়েছিলাম মাই এনভি, আমি এখন দিতে পারি মাই প্রজেক্ট। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন কি ওই নামে আপনি প্রজেক্ট তৈরি করবেন। ঠিক আছে, আমি আপনাদের বোঝার জন্য লিখতেছি মাই প্রজেক্ট, মানে আমার প্রজেক্ট। তারপর আমরা ইন্টারপ্রেস করব। সে কি বলছে? অ্যাডমিন জ্যাঙ্গো কমান্ড নট ফাউন্ড, তার মানে এটা দেওয়া, এটা হবে না। তো তার মানে আমাদেরকে জাস্ট এইটা উল্টা, মানে একটু উল্টেই দিতে হবে। তার প্রথমে লিখতে হবে জ্যাঙ্গো, তারপর লিখতে হবে অ্যাডমিন, তারপর লিখতে হবে স্টার্ট প্রজেক্ট, তারপর লিখতে হবে কি, তারপর লিখতে হবে স্টার্ট প্রজেক্ট, তারপর আমার প্রজেক্টের নেম, তার মানে হচ্ছে মাই প্রজেক্ট। ওকে, ইন্টারপ্রেস করবো এখন। এই দেখেন আমার এখানে কিন্তু এখন মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো তার মানে কি আমরা বুঝতে পেরেছি যে যেই নামে আমি ফোল্ডার তৈরি, মানে আমি যেই নামে প্রজেক্ট তৈরি করতে চাই সেই নামটা কি করব, লাস্টে দিব। সবাই ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, তো দেখেন আমার মাই একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন যদি একটু ভিতরে ঢুকি, দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন এই মাই প্রজেক্টের ভিতরে কিন্তু আরো একটি ফোল্ডার আছে যার নাম হচ্ছে মাই প্রজেক্ট। এখানে ক্লিক করলাম, দেখেন এর ভিতরে কিন্তু আরো অনেকগুলো ফাইল আছে, যেখানে কিন্তু হাবিজাবি আরো অনেক কিছু কোড লেখা আছে। এই দেখেন অনেক কোড লেখা আছে এখানে হাবিজাবি। ঠিক আছে, এগুলো কিন্তু কি আমরা ইচ্ছা করে আমরা এগুলো এভাবে তৈরি করতে পারবো না, তাই না? ওকে, তাহলে আমরা একটি প্রজেক্ট তৈরি করে ফেললাম, একটি প্রজেক্ট তৈরি করে ফেললাম। ওকে, তাহলে আমরা কি কি তৈরি করলাম? আমরা একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করেছি, দেন সেটাকে অ্যাক্টিভ করেছি এবং তার ভিতরে আমরা জ্যাঙ্গো ইনস্টল করেছি। তারপরে আমরা মাই প্রজেক্টটাকে আমরা কি করেছি, তৈরি করেছি, মানে আমাদের প্রজেক্ট তৈরি করেছি। এর ভিতরে দেখেন এই যে মাই প্রজেক্ট, এর ভিতরে দেখেন সেটিংস আছে, ইউআরএল আছে, ডব্লিউএসজিআই আছে, এসজিআই আছে, ইউনিট আছে, অনেকগুলো বিল্ট ইন ফাইল এখানে তৈরি করা আছে। ওকে, এখন যেটা করতে হবে নাম্বার 5, নাম্বার 5 করতে হবে, আমাকে একটি অ্যাপ তৈরি করতে হবে। অ্যাপটা কেন তৈরি করব? এটা কিন্তু আবার মোবাইলের অ্যাপ না, আবার কি সেটা কেউ বুঝেন না যে মোবাইলের অ্যাপ। ঠিক আছে, আমি যখন জ্যাঙ্গো শিখি তখন আমি যখন একটা ভিডিও দেখি তখন বলতেছে যে একটা অ্যাপ তৈরি করতে হবে, আমি ভাবছি কি মোবাইলের অ্যাপস, যেটা বাস্তব কথা। আমি ভাবছি কি মোবাইলের অ্যাপস, কিন্তু আসলে এটা মোবাইলের অ্যাপস না, এটা একটি অ্যাপ। সেটা হচ্ছে আপনার এই অ্যাপটা এই জন্য বলা হয় যেটা হচ্ছে একটা বিভিন্ন ক্যাটাগরি আপনি আলাদা করে আপনি কোড করতে পারবেন এগুলোতে। ঠিক আছে, তো এই অ্যাপটা তৈরি করতে হয় মূলত আপনার যে এটা আছে, প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের ভিতরে। আপনি এর বাহিরেও তৈরি করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি কি এই যে আপনার যে মূল প্রজেক্ট আপনি তার বাইরেও তৈরি করতে পারবেন, তার ভিতরে তৈরি করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এর ভিতরে তৈরি করে তার একটা শৃঙ্খলা বজায় থাকে। ঠিক আছে, ওকে, মানে সেটা এটার ভিতরে কোনটা, এই যে মাই প্রজেক্ট, মানে এই যে দ্বিতীয় নাম্বার যে মাই প্রজেক্ট, এটার ভিতরে না, এই যে উপরটার ভিতরে, মানে এই ফোল্ডারের ভিতরে। ওকে, আচ্ছা,
এখন দেখেন আমরা এখন তাহলে আসি কোথায়, এখন আমরা যা কিছু তৈরি করি না কেন সেটা কিন্তু আমাদের জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে কিন্তু তৈরি হচ্ছে। জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে মাই এনভি তৈরি হয়েছে, মাই প্রজেক্ট তৈরি হয়েছে, তাই না? এখন যেহেতু বলেছি যে এই মাই প্রজেক্ট যে ফোল্ডার আছে, এখন এটার ভিতরে আমাকে অ্যাপ তৈরি করতে হবে। ওকে, এখন এই যে অ্যাপ যে তৈরি করব, অ্যাপটা তৈরি করার জন্য আগে আমাকে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। দেখুন এখন আমি কিন্তু আছি জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে, এই যে পাইথন উইথ ফ্রি ক্লাস, তারপর স্ল্যাশ হচ্ছে জ্যাঙ্গো। আমি এখন জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে আছি। তাহলে এখন আমাকে ঢুকতে হবে এই মাই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। তো ঢোকার জন্য আমাকে এখন লিখতে হবে সিডি, কি লিখতে হবে এখানে? লিখতে হবে সিডি স্পেস আমার ওই ফোল্ডারের নাম, যেই ফোল্ডারের ভিতরে আমি ঢুকতে চাই। আমি চাই হলো যে মাই প্রজেক্টের ভিতরে ঢুকতে চাই, আমাকে লিখতে হবে সিডি স্পেস মাই প্রজেক্ট, মানে ওই প্রজেক্টের নাম লিখতে হবে, দেন আপনাকে স্ল্যাশ দিতে হবে, এন্টার প্রেস করবেন। এই যে দেখেন তো এখন এখানে লোকেশনটা চেঞ্জ হয়েছে কিনা, এই দেখেন জ্যাঙ্গোর পরে এই যে মাই প্রজেক্ট চেঞ্জ হয়েছে, একটু রেসপন্স করেন। সবাই কি জি বুঝতে ভাই। পেরেছি? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন আমরা আছি মাই প্রজেক্টের ভিতরে আছে, ফাইন। ওকে, এই যে মাই প্রজেক্টের ভিতরে এখন আমরা আছি, এর ভিতরে আবার একটা ফোল্ডার আছে, একটা ফাইল আছে। এখন আমরা একটা অ্যাপ তৈরি করব। অ্যাপ তৈরি করার জন্য আপনাকে এখন লিখতে হবে পাইথন, হ্যাঁ কি লিখতে হবে, একটু ওয়েট। ওকে, আপনাকে লিখতে হবে পাইথন স্পেস ম্যানেজ ডট পাই, কি লিখতে হবে আপনাকে? পাইথন স্পেস ম্যানেজ ডট পাই। স্পেলিং যাতে ভুল না হয়, সাবধান, একটু দেখে দেখে তারপর লিখবেন প্রথমত, ঠিক আছে? পরে মুখস্থ হয়ে যাবে, এগুলো লিখতে লিখতে মুখস্থ হবে। পাইথন স্পেস ম্যানেজ ডট পাই স্পেস স্টার্ট, কি লিখতে হবে? স্টার্ট অ্যাপ, কি লিখতে হবে এখানে? স্টার্ট অ্যাপ। পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ স্পেস আপনি যেই নামে আপনি অ্যাপ তৈরি করতে চান সেই নামটা এখন এখানে লিখতে হবে। আমি এখন দিতে পারি মাই অ্যাপ, দিলাম মাই অ্যাপ, মানে আমি সকলের সাথে মাই লাগাইলাম, ঠিক আছে? আপনি কি যে কোনো নাম দিতে পারবেন, নো প্রবলেম, কিন্তু এবার স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ? মানে ভেরিয়েবল যেভাবে আমরা লিখি সেভাবে ওটা ফলো করে লিখবেন। ওকে, তারপর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে এই যে দেখেন মাই যে প্রজেক্ট আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম, তার ভিতরে মাই অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে কিনা? জি স্যার। হয়েছে। দেখুন এখন এখানে ক্লিক করলে কিন্তু আবার এটার ভিতরে কিন্তু আরো অনেকগুলো ফাইল আছে, দেখছেন? অনেকগুলো কি আছে? পাইথন ফাইল। এগুলো কি ফাইল? আমরা কি এগুলো চিনি? না স্যার। বলেন, এগুলো চিনি আমরা? এগুলো পাইথন ফাইল না? কারণ কি জি, জি। লাস্টে কি আছে? ডট পিওয়াই আছে, কারণ আমরা জানি এগুলো হচ্ছে পাইথনের এক্সটেনশন। দেখেন এগুলোর ভিতরে কি, এগুলো সবই কিন্তু পাইথন ফাইল। এখন আপনাকে তো এইভাবে এগুলোর ভিতরে তো আপনাকে পাইথনের কোড লিখতে হবে নাকি? জি স্যার। এখন পাইথনের কোড আপনি না জানলে আপনি লিখবেন কিভাবে? এই জন্যই আমরা কিন্তু পাইথন শিখে আসছি, যাতে করে আমরা বুঝে বুঝে লিখতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে মাই স্যার, অ্যাপের ভিতরে কিন্তু আর অনেকগুলো ফাইল আছে। জি বলেন। এই কমান্ড গুলো একটা টিএক্সটি ফাইল আমাদের দিলে একটু সুবিধা হতো, যেহেতু আমরা নতুন, অনেক ভুল হইতে তারপর পারে। আমাকে লিখে দিতে হবে, দেখবা আমার মানে আগে লেখা আছে কিনা, যদি থাকে মানে দিয়ে দিব, আর যদি না হয় তাহলে আপনার একটু কষ্ট করে আপনার একটু এই ভিডিওটা দেখে দেখে একটু লিখে নেবেন, ঠিক আছে? অথবা এই যে আমি এখন লিখতেছি, আপনারা এখন একটু টাইপ করতে পারেন একটা টেক্সট ফাইলে, ঠিক আছে? সেটা প্রথমে গুলো তো ভুলে গেছি। আচ্ছা, সমস্যা না, ভিডিও তো থাকবেই, হ্যাঁ? একবার লাগলে ভিডিওটা দেখেন, তাহলে আপনার হ্যাঁ। একটু ইজি হবে বুঝতে, হ্যাঁ? আপনি ভাই, যদি আমি সম্পূর্ণ একটু- ভিডিও একবার ভালো মতো দেখেন এ টু জেড, তাহলে এটা আরো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, Okay, আমি ভাই। একটা ট্রাই করলাম, ওই যে একটা কমান্ড যেটা দিলেন, ওই যে না, সেকেন্ড যে না, কমান্ডটা আচ্ছা ছিল আচ্ছা, আমাদের। এখন এখন আপনারা কোন ট্রাই করবেন না, এখন আপনাদের এরর আসবে। কি আসবে? এরর আসবে। এররটা সলভ করার জন্য আমি সেটাই বলেছি, আমি যে লাস্ট ক্লাসে মানে ক্লাসের শেষের দিকে সেটা বলে দিব যে কি করতে হবে, ঠিক আছে? ঠিক একটু আছে। ওয়েট করি, কেমন? ওকে, আপনাদের এখন এরর আসবে, স্বাভাবিক এটা। কারণ দেখেন আমার এখানে যেভাবে কালার আসতেছে, আপনার ওখানে কিন্তু কালারিং আসতেছে না। আসতেছে? আসতেছে না না। কিন্তু। এটা কিন্তু একটা কারণ আছে। হ্যাঁ, আমরা এটা করব, হ্যাঁ? আর আমার এটা যার জন্য আসতেছে সেটা খুবই ইজি। হ্যাঁ, এই জন্য আমরা এটা বিশেষ করে আমরা অনেক ডেভেলপার মানে ম্যাক্সিমাম ডেভেলপার এইগুলো ইউজ করি, মানে এটাকে ইউজ করি আর কি। আচ্ছা, সেটা পরে কথা বলি। তো আমরা কি করলাম? আমরা একটি অ্যাপ তৈরি করেছি, মাই অ্যাপ। ওকে, তো এখন যেটা করতে হবে আমাকে, এখন যেটা করতে হবে, এই যে আমি যে একটা অ্যাপ তৈরি করেছি, এই যে একটা অ্যাপ তৈরি করেছি, এই অ্যাপটাকে আমাদের যে প্রজেক্ট এর সাথে কানেকশন তৈরি করতে হবে, মানে কানেক্ট করতে হবে এটার সাথে। ভালো তো বুঝতে হবে কিন্তু। এই যে আমি একটা, এই যে মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে আমার, তার ভিতরে কিন্তু আমার কি আছে? একটি প্রজেক্ট আছে, প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, মাই প্রজেক্ট। তার উপরে কি একটা মাই অ্যাপ আছে। তাহলে এই অ্যাপটা কিন্তু কি আমার মাই প্রজেক্টের ভিতরেই। এখন এই যে মাই যে প্রজেক্ট এর সাথে আমার মাই অ্যাপের একটা কানেক্ট করতে হবে, একটা কানেকশন তৈরি করতে হবে, ঠিক আছে? এই কানেকশন তৈরি করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে মাই প্রজেক্টের ভিতরে, মানে আপনার প্রজেক্টের যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারের ভিতরে। এখানে দেখেন সেটিংস নামে একটা ফাইল আছে, সেটিংস। আচ্ছা, আমি একটু বলে রাখি,
এই যে মাই প্রজেক্ট এটা কিন্তু সবসময় আপনার এখানে কিন্তু কাজ হবে না, আপনার এখানে কিন্তু সবসময় কিন্তু কাজ করতে হবে না। এখানে কাজ করতে হয় ভাই মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে বড় বড় যে পারমিশন গুলো আছে, যেভাবে মনে করেন আমাদের দেশে রাষ্ট্রপতি আছে না, আছে কিনা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আছে। তো কুশল আচ্ছা, রাষ্ট্রপতি কি সব জায়গায় কাজে লাগে? একটু বলেন তো, রাষ্ট্রপতি কি সব জায়গায় কাজে লাগে? না এই স্যার দেশ চালানোর ক্ষেত্রে সব জায়গায় কাজে লাগে না। কিন্তু রাষ্ট্রপতিকে কখন কাজে লাগে? সমস্ত কাজ কিন্তু প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা এমপিরাই করে, তাই না? সমস্ত হ্যাঁ। কাজগুলো কিন্তু রাষ্ট্রপতিকে কখন লাগে? যখন দেশীয় অভ্যন্তরীণ কোনো বড় বড় কোনো সেক্টর, হ্যাঁ, যেমন অর্থাৎ কোনো কিছু পারমিশন মানে কোনো কিছু একটা আইন প্রণয়ন করার জন্য, হ্যাঁ, আর তারপর কোনো প্রধান বিচারপতি নিয়োগ করার জন্য বা বিসিএস ক্যাডার নিয়োগ করার জন্য, এই যে মূল মূল যে সেক্টর গুলো আছে এক কথায়, তখন রাষ্ট্রপতির পারমিশন লাগে, রাষ্ট্রপতির একটা সিগনেচার লাগে বা একটা এক কথা পারমিশন লাগে নাকি? হ্যাঁ, তো পারমিশন দিয়ে দেয়। তারপরে তারপর যত বছর যত জনম আছে এই জনমগুলো তারা এই জনমগুলো ম্যানেজমেন্ট করে কারা? প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী আমলারা নাকি? হ্যাঁ, কিন্তু পারমিশন প্রথমত পারমিশনটা নিতে হয় কার কাছ থেকে? রাষ্ট্রপতির কাছ থেকে, ঠিক কিনা? তো এই যে আমাদের যে মাই প্রজেক্ট নামে যেটা ফোল্ডার, এটাকে আমাদের সবসময় কাজে লাগবে না। এটা আমাদের কাজে লাগবে যখন আমরা মানে দেশের যদি নতুন কোনো সম্পদ তৈরি করতে চাই বা যদি নতুন কোনো সম্পদ আমরা কোথা থেকে দখল করতে চাই, তখন আমাদের এই রাষ্ট্রপতির একটু প্রয়োজন হবে যে ভাই আমার এই জায়গাটুকু তোমার ভিতরে নিয়ে নাও, মানে তোমার আন্ডারে নাও, আমি তোমার দ্বারা স্বীকৃতি দিতে চাই এটাকে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকমের। তাহলে আমরা যখন একটা অ্যাপ তৈরি করব, ওই অ্যাপটা তৈরি করে তখন আমার যে মাই প্রজেক্ট বা প্রজেক্ট তার ভিতরে সেটাকে কানেক্ট করতে হবে যে ভাই আমি তোমার আন্ডারে, আমি তোমার সাহায্যে কাজ করতে চাই, আমি তোমার সাহায্যে কি করতে চাই? কাজ করতে চাই। তা আমাকে তোমার ভিতরে ইনক্লুড করে নাও, তোমার অভ্যন্তরীণ আমাকে নিয়ে নাও। ঠিক আছে, তো এটার জন্য আমরা যেটা করব, এই যে প্রজেক্টের যে ফোল্ডার আছে সেখানে ক্লিক করলাম, এর ভিতরে সেটিংস নামে একটা ফাইল আছে, সেটিংস, এখানে চলে যাব। আচ্ছা, আমি এটাকে একটু মিনিমাইজ করি, এই যে কি বল টার্মিনালটাকে মিনিমাইজ করলাম। এখন আমি আসলাম কোথায়? এই যে settings.py ফাইলের ভিতরে আছি। এখন আমি একটু নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে, একদম নিচের দিকে। কোথায়? এই নিচের দিকে, একদম নিচে না, মানে মোটামুটি নিচের দিকে, প্রায় 33 লাইন এরকমের দিকে। দেখেন এখানে লেখা আছে ইনস্টল অ্যাপস। কি লেখা আছে এখানে? ইনস্টলস অ্যাপস লেখা আছে এখানে। আমরা যেটা করব, এখানে যা কিছু লেখা আছে এখান থেকে একটা বিন্দু পরিমাণ কোনো কিছু কাটা যাবে না, সাবধান। এখান থেকে কোনো কোড কাটা যাবে না, কোনো কোড কাটবেন তো আপনার প্রজেক্ট কিন্তু এরর চলে আসবে। বুঝতে পেরেছেন কিনা? এগুলো এগুলো হচ্ছে বিল্ট ইন, এগুলো কি বিল্ট ইন। এখান থেকে কি কোনো কোড কাটা যাবে না। সবার কি মনে থাকবে কথাটা? জি স্যার ওকে, তো এই যে এখানে লেখা আছে ইনস্টল অ্যাপস, আপনি একটু খুঁজবেন যে কোন জায়গায় লেখা আছে ইনস্টল অ্যাপস। ঠিক আছে, এটা কিন্তু একটা লিস্ট আকারে দেওয়া আছে এখানে, এই যে ইনস্টল অ্যাপস। তো এই যে সর্বশেষে লেখার শেষে এখানে ইন্টারপ্রেস করে ফাঁকা তৈরি করবেন, মানে এখানে কার্সর রেখে ইন্টারপ্রেস করে ফাঁকা তৈরি করবেন, এখানে আপনিও লিখবেন। তো এখানে এই যে এখানে যেভাবে লেখা আছে সেম এইভাবে আপনাকে লিখতে হবে। তো আমরা এখন কি করবো, এখানে সিঙ্গেল কোটেশন দিব। তারপরে আমার অ্যাপের নাম কি? আমার অ্যাপের নাম কি? মাই অ্যাপ। ওই অ্যাপের নামটা এখানে লিখতে হবে। আপনার অ্যাপের নাম যেভাবে থাকবে সেম স্পেলিং যেভাবে আছে, স্মল ক্যাপিটাল সেম ওইভাবে আপনাকে লিখতে হবে। দেন একটা কমা দিয়ে দিবেন এখানে। তাহলে কি আপনার এই অ্যাপসটা এই যে প্রজেক্টের ভিতরে সেটিংস এর ভিতরে সেটা কানেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কানেক্ট হয়ে গেছে। ওকে, তারপর যেটা করব, এই এতটুকু হচ্ছে মূল কানেক্ট, এতটুকু কি মূল কানেকশন। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আমরা কানেকশন করলাম, এই যে আমরা একটি অ্যাপ তৈরি করলাম, মানে মানে আমাদের যে মূল প্রজেক্টের ভিতরে একটি অ্যাপ তৈরি করলাম, সেই অ্যাপটা আমরা কি করলাম, আমাদের সেটিংস এর ভিতরে সেটা কানেক্ট করলাম, মানে আমাদের যে মূল প্রজেক্ট তার ভিতরে সেটাকে আমরা কানেক্ট করে ফেলেছি। এখন দেখবো আমাদের যে প্রজেক্টটা ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে এখন আমরা যেটা করবো, আমরা এখন চলে আসলাম সেই টার্মিনালে। ওকে, এখন আমি যেটাকে মিনিমাইজ করেছি সেটা কিভাবে করছি সেটা আপনার এখন শেখার দরকার নাই, আপনারা এটাকে মিনিমাইজ আপাতত করবেন না। কিন্তু আবার আপনারা এখান থেকে ক্লোজ দিয়ে আবার যে ডিলিট অপশনে ক্লিক করে আবার আপনারা নতুন টার্মিনাল নিতে চাইবেন না। কারণ আপনারা যদি এখান থেকে নতুন যদি আপনারা টার্মিনাল নেন, তো সেক্ষেত্রে আপনাকে ওই প্রথম থেকে আবার সব কমান্ড কিন্তু লিখতে হবে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখনো কে জয়েন করছেন? কামরুল হাসান খান ভাই। ওকে, এখন আমরা এটাকে রান করব। রান করব কিভাবে? আমরা এখন এখানে লিখবো পাইথন। হ্যাঁ, কি লিখবো? পাইথন, তারপর লিখতে হবে স্পেস, ভার্চুয়ালটা এত স্লো কাজ করতেছে কেন? ওকে, পাইথন স্পেস, তারপর লিখতে হবে manage.py, তারপর লিখতে হবে রান সার্ভার। লেখা স্পেলিং ভুল হয়েছে, রান সার্ভার। কি লিখেছি এখানে? দেখেন এখানে লিখেছি প্রথমে পাইথন স্পেস
manage.py মানে py, তারপর স্পেস, তারপর লিখতে হবে রান সার্ভার। এটা লিখে আপনি যখন ইন্টারপ্রেস করবেন, ইন্টারপ্রেস করে দেখেন আপনার এখানে কিছু লাল মানে রেড কালার কিছু টেক্সট আসছে। এটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা একটা এরর। কিন্তু এই এররে আমাদের প্রজেক্ট রান করতে কোনো সমস্যা হবে না, এটা আমরা পরে সলভ করা শিখবো, মানে যখন এটা আমাদের সামনে যখন আসবে তখন। এছাড়া বাড়তি প্যারা মাথানোর কোনো দরকার নাই, ঠিক আছে? আপনাকে খেয়াল করতে হবে, আপনি যখন রান সার্ভার যখন ক্লিক করছেন, ভালো মতো খেয়াল করেন, এই যে আমি যখন এখানে রান সার্ভার যখন আমি কমান্ড চালিয়েছি তখন আমার কিছু টেক্সট চলে আসছে। খেয়াল করবেন যে আমার এখানে স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাড আপনাকে একটা লিংক সে প্রোভাইড করছে কিনা, সেম এই লিংকটা কি আপনাকে সে প্রোভাইড করছে কিনা। এই যে http://170.0.0.1:800 এই লিংকটা সে আপনাকে প্রোভাইড করছে কিনা। এই লিংক যদি আপনাকে প্রোভাইড করে তা আপনি যেটা করবেন, এই যে আপনার রান সার্ভার করার পর জ্যাঙ্গো আপনাকে বাই ডিফল্ট একটি সার্ভার দিচ্ছে, লোকাল সার্ভার, যে লোকাল সার্ভারে আপনার এই প্রজেক্টটাকে রান করতে পারেন। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছি? হ্যাঁ, জ্যাঙ্গো কি করতেছে, আপনাকে একটা লোকাল সার্ভার দিচ্ছে, যে লোকাল সার্ভারে আপনি আপনার এই প্রজেক্টটাকে রান করে চেক করতে পারতেছেন যে আসলে আপনার কি কি কাজ করতেছে, কি কাজ করতেছে না, কারণ আপনার তো করতে হবে, মানে লাইভ সার্ভার। আর লাইভটা তো বলা হয় আপনার একদম মানে এই লাইভ বলা হয় হচ্ছে আপনার যেটা একদম রিয়েল যে সার্ভার সেটা, কিন্তু এটা রিয়েল সার্ভার না, এটা একটা লোকাল সার্ভার। লোকাল বুঝি, এটা জাস্ট একটা আপনার কম্পিউটার একটা এনভায়রনমেন্ট একটা রান করবে, এটা আপনার অন্য কেউ দেখতে পারবে না। বুঝতে পেরেছি? এটা কি অন্য কেউ দেখতে পারবে না। আপনি যখন এটাকে যে রান সার্ভারের মাধ্যমে যখন আপনি এটা পাবেন, তখন আপনি আপনার কম্পিউটারে এই এনভায়রনমেন্টে আপনি এই সার্ভারটাকে রান করতে পারবেন। তো সেটা কিভাবে? এই লিংকের মাধ্যমে। এটাকে আপনি এখান থেকে কপি করতে পারেন, অথবা আপনি আপনার কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আপনি এখন এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে বাই ডিফল্ট যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আপনাদের ইজিলি বোঝানোর জন্য আমি এই এতটুকু এখান থেকে মার্ক করলাম, তারপর আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কি দিয়ে কপি করছি? কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পর এখন আমি চলে যাবো এখান থেকে গুগল ক্রোমে চলে আসলাম, তারপর আমি একটা নিউ ট্যাব নিলাম, এখন এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এখানে এই যে উপরে আমি যেটা মার্ক করছি, আমি একটু জুম করে দেখাচ্ছি, না জুম তো হয় নিচের টুকু, জুম কি নিচের টুকু হয়, তাহলে কি করলাম, জুম ঠিক মতো হয়েছে। আচ্ছা, তো এই যে দেখেন আমি উপরে কি করলাম, আমি এটাকে এখানে পেস্ট করলাম এই লিংকটাকে, তারপর ইন্টারপ্রেস করছি। ইন্টারপ্রেস করার পর দেখেন আমার এখানে কি লেখা আসছে, এই যে জ্যাঙ্গো দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশনস। সে আমাকে কি করছে, সে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। বুঝতে পেরেছি সবাই? তো তার মানে আমার জ্যাঙ্গো কি করেছে, ঠিকঠাক মতো রান করছে, ঠিকঠাক মতো কি করছে, রান করছে। মানে আমরা জ্যাঙ্গোর যে কাজগুলো করেছি, আমরা যে একটা প্রজেক্ট সেটআপ করছি, আমাদের সাকসেসফুল হবে কি সেটআপ হয়েছে। দেখেন আমি এখন চলে গেলাম ভিএস কোডে, আমি তো এখন রান করা আছে তাই না? আমি যখন যদি এটাকে স্টপ করে ফেলি, রান করা কি করে ফেলি, স্টপ করে ফেলি। স্টপ করব কিভাবে? আমি আমার এই টার্মিনালে আমি এখানে এটা ক্লিক করলাম, এই যে ক্লিক করছি এখানে সাদা হয়ে আছে, ক্লিক করলাম এখানে, তারপর কন্ট্রোল চেপে ধরে সিতে ক্লিক করব। সিতে ক্লিক করলে আমার এটা ক্লোজ হয়ে গেছে, সে আমার নতুন লাইন তৈরি করেছে। এখন যদি আমি এটাকে একটু রান করি, আবার দেখবেন আমি এখন এই পেজে চলে আসছি, এখন যদি একটু রিফ্রেশ করি তখন দেখবেন সেটা লোড নিচ্ছে, কিন্তু এই দেখেন সে কি বলছে, মানে আগেরটা কিন্তু সে ধরে আছে আর কি। এই দেখেন সে কি বলছে, মানে এটা এই আগেরটা যে ক্যাচ করা আছে সে ওটাকে ধরতেছে। আচ্ছা আমি যদি এখান থেকে অন্য একটা ইসে চলে যাই, মাইক্রোসফট ইসে চলে যাই, তারপর এখানে আমি এইটাকে একটু পেস্ট করে দিচ্ছি লিংকটাকে, দেখেন ইন্টারপ্রেস করলাম, দেখবেন এখানে এরর আসবে, সে কিন্তু রান করবে না। দেখেন কি এরর আসছে, হোম ক্যান্ট রিচ দিস পেজ, সেই পেজটাকে রিচ করতে পারছে না, সেই পেজটা কি করতে পারছে না, রিচ করতে পারতেছে না। আচ্ছা এখন যদি আমি এটাকে আবার আগের মতো যদি রান করি, এটাকে দেখেন যে পাইথন manage.py রান সার্ভার লিখে আবার ইন্টারপ্রেস করলাম, আমাকে সে আবার রান হয়েছে। এখন আমি যদি চলে যাই সেই মাইক্রোসফট ইজে চলে যাই, যে এখানে এখন দেখবেন আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, এই দেখেন এখানে এটা রান করছে। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? স্যার ও কি একটাই আইপি দিবে? জি একটাই অ্যাড্রেস দিবে সব সময়? বুঝি নাই। জি 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 রাইট, হ্যাঁ একই অ্যাড্রেস দিবে সব সময়। আপনার এই লোকাল সার্ভারে মানে যে ভিজুয়াল করে আপনি যখন রান করবেন তখন আপনাকে সেম অ্যাড্রেসই দিবে। এটা কমন অ্যাড্রেস। এটা কি অ্যাড্রেস? এটা জ্যাঙ্গোর কমন লোকাল সার্ভার। ওকে, তবে আপনাকে এই যে প্রজেক্টটা রান করতে হলে আপনাকে অবশ্যই এখানে রান সার্ভার দিয়ে কি করতে হবে, রান করতে হবে। রান ছাড়া কিন্তু আপনার এটা কিন্তু রান হবে না। দেখছেন রান কি হয়েছিল? রান কিন্তু হয় নাই। আমি যদি এটাকে আবার ক্লোজ করে ফেলি,
আমার এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু এখন কি নাই, রান করা নেই। তাহলে এখন আমি চলে যাই আবার সেই মাইক্রোসফটে চলে যাই, রিফ্রেশ করতেছি, দেখেন ঘুরে ফিরে সে আমাকে এরর দেখাবে যে এই যে ক্যান রিচ দিস ফাইল। এখন আবার এটা কেন আসতেছে, কারণ এটা ওই যে ক্যাশ করে ধরে রাখছে সেটা আমাকে শো করতেছে আর কি। ঠিক আছে, তো সে কিন্তু আমাকে একটা কংগ্রাচুলেশন জানিয়েছে যে আপনার এটা কি ঠিকঠাক মতো সাকসেসফুল ভাবে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে কি করতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, এখন আমরা এখানে HTML ফাইল শো করাবো। হ্যাঁ, আজকে আমরা একটা HTML ফাইল শো করানো শিখাই দিই নাকি, শিখে ফেলতে পারি নাকি এই পর্যন্ত থাকবে আজকে? না না না, একটা দেখায় দেন, শিখায় দেন। দেখাই দিই না? হ্যাঁ শিখাই দিই, রাইট। আচ্ছা আচ্ছা এটা তো কি আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করা যায় এই ফ্রেমওয়ার্ক জি দিয়ে? জি 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 হ্যাঁ, আপনি এটা ব্যাকএন্ড করবেন, সেই ব্যাকএন্ডটাকে আপনি ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তাহলে আমরা কি করলাম, এখানে এটাকে রান করতে পারলাম। কি করলাম, রান করতে পারলাম। আচ্ছা, এখন যেটা করব, যেহেতু আমরা এখন কোন একটা HTML ফাইল কি আমাদের এই প্রজেক্টে রান করব, কি করব, এই প্রজেক্টে রান করব। রান করার জন্য আপনাকে এখন যেটা করতে হবে, আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি, কেমন, মিনিমাইজ করে রাখলাম। আমাকে প্রথমে যাইতে হবে এখন এই যে আমাদের মাই প্রজেক্ট, এখানকার ইউআরএলস নামে একটা ফাইল আছে, কি নামে, urls.py নামে একটা ফাইল আছে, এখানে চলে যাব। এখানে ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেছে, দেখেন এখানে কিছু কোড লেখা আছে, রাইট? হ্যাঁ, কিছু কোড আছে না এখানে, এখানে কিছু কোড লেখা আছে। ওকে, আচ্ছা এই টেক্সট কি একটু আমরা ক্লিয়ার দেখতে পারতেছি, ভিতরে টেক্সট গুলো আমি একটু বড় করে দেই। ঠিক আছে, ওকে। তো আমরা এই দেখেন উপরে এখানে কিছু লেখা আছে, এগুলো কিন্তু সবগুলো কমেন্ট করা, আমরা চাইলে এগুলোকে কেটে ফেলতে পারি। হ্যাঁ, থাক, সমস্যা নেই, আপাতত আপনাদের এগুলো আগে কাটতে হবে না, আগে আমরা কিছু শিখে তারপর এগুলো কাটতে পারবো নাকি, এগুলো কোনো কিছু কাটার দরকার নেই। ওকে, তো দেখেন এই যে ইউআরএলস এর ভিতরে, ইউআরএলস পাইছি কোথায়, মাই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। তাহলে এই যে এখানে কিছু কোড লেখা আছে, এখন এখানে আমাদের কিছু লিখতে হবে। আচ্ছা, আমি যেটা করব, এই নিচের থেকে এই পর্যন্ত আমি একটু কপি করে নিচ্ছি। কি করতেছি, কপি করতেছি, কারণ এতটুকু আমার লাগবে। ওকে, এই জন্য আমি কপি করে কপি করে রাখলাম যাতে করে লিখতে না হয়। প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে django.urls import path, এই জায়গাতে শেষে একটা স্পেস দিয়ে আপনাকে এখানে, সরি, এখানে কমা দিতে হবে, কমা দিয়ে আপনাকে এখন এখানে লিখতে হবে ইনক্লুড। কি লিখতে হবে, ইনক্লুড লিখতে হবে, ইনক্লুড। ওকে, এখানে লিখতে হবে ইনক্লুড, স্পেস যাতে করে ভুল না হয়। আমি লিখলাম এখানে ইনক্লুড। ওকে ফাইন। এখন আমাকে যে ইউআরএলস প্যাটার্ন নামে যে একটা এই লিস্ট এখানে তৈরি করা আছে, আমি এখন এখানে চলে আসব। এখানে চলে এসে যে পাথ যেটা ফাইল তৈরি আছে, আমি এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করলাম, মানে আমাকে নিচে এখন লিখতে হবে। আমি এখানে কি করলাম, এখানে লিখলাম ইনক্লুডস। এখন এখানে আমার লিখতে হবে পাথ, মানে ওই উপর লাইনের মতো লিখতে হবে পাথ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে একটা সিঙ্গেল কোটেশন দেব। ঠিক আছে, সিঙ্গেল কোটেশন দেওয়ার পর এখন আমরা এখানে কোনো কিছু লিখবো না। কি করব না, কোনো কিছু লিখবো না। লিখবো না এই জন্যই যে আমাদের এই প্রজেক্টটা যখন আমরা রান করব এই প্রজেক্টটাকে, তখন বাই ডিফল্ট আমাদের এটা অটোমেটিক সে কি করবে, হোম পেজ হিসাবে দেখাবে। কোন পেজ হিসাবে দেখাবে, হোম পেজ, অর্থাৎ মানে ইন্ডেক্স পেজ। মানে যখন আমরা যখন এইটাকে রান করব এই প্রজেক্টটাকে, তখন আমার এই মাই অ্যাপ ওইটা প্রথমে কাজ করবে বাই ডিফল্ট। ঠিক আছে, এই জন্য আমরা এখানে এটাকে ফাঁকা রাখবো। তারপর এই ওপরে যে আমরা একটা কমা দেব, কমা দেওয়ার পর এখন এখানে লিখতে হবে ইনক্লুড, ওই যে উপরে যেটাকে আমরা ইম্পোর্ট করেছিলাম, এই যে এখানে এইটাকে এখানে আমরা লিখতে হবে ইনক্লুড। তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে দিতে হবে সিঙ্গেল কোটেশন। কি দেবো, এখানে সিঙ্গেল কোটেশন দিব। দেওয়ার পর আমার ওই অ্যাপের নামটা এখানে লিখতে হবে। কোন অ্যাপের নাম, ওই যে একটা অ্যাপ তৈরি করছিলাম কিনা, এই যে মাই অ্যাপ। তা আমি এখন কাজ করতেছি কোথায়, মাই প্রজেক্টের ভিতরে কাজ করতেছি। তাহলে অর্থাৎ আমরা তো প্রথমে সেটিংস এর ভিতরে কি করছিলাম, এটাকে আমরা ওই যে ইনস্টলস এর ভিতরে সেটা দিয়েছিলাম নাকি, যেমন মাই অ্যাপ নামে একটা অ্যাপ আছে। এখন আবার আপনাকে কি করতে হবে, যে ইউআরএলস এর ভিতরে এখন এতটুকু কাজ করতে হবে। এখানে লিখতে হবে ইনক্লুড, তারপর এখানে যে পাথ সিঙ্গেল কোটেশন দিয়ে ফাঁকা রাখবেন এটাকে, এখানে কোনো কিছু লেখার দরকার নাই। এখানে লিখলে কি হবে না হবে সেটা পরবর্তী আলোচনা করব, এখন মাথা ঘামানোর কোনো দরকার নাই। এটা ফাঁকা রাখবো, কমা দিয়ে তারপর লিখবো ইনক্লুড, এই যে উপর আমরা যেটাকে ইম্পোর্ট করেছিলাম ইনক্লুড, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে হবে মাই অ্যাপ। এই মাই অ্যাপটা কোন অ্যাপ, আমাদের যে ওই অ্যাপের নাম লিখতে হবে। দেন অ্যাপের পরে লিখতে হবে ডট, তারপর লিখতে হবে ইউআরএলস। কি লিখতে হবে, ইউআরএলস লিখতে হবে। ওকে, এখন দেখেন যে মাই অ্যাপ ডট ইউআরএলস মানে কি, যে মাই অ্যাপের ভিতরে ইউআরএলস নামে একটা ফাইল আছে। বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এখন আমরা যে দেখি যে আমাদের মাই অ্যাপের ভিতরে ইউআরএলস নামে কোনো ফাইল আছে কিনা। তাহলে আমি এটাকে একটু ছোট করে এটা আটকিয়ে দিচ্ছি। এখন চলে যাব মাই অ্যাপের ভিতরে। দেখেন তো এখন এখানে কোথাও ইউআরএলস নামে ফাইল আছে কিনা। ইউআরএলস নামে কিন্তু কোনো ফাইল নেই। নাই। এখন না থাকলে কি করতে হবে, যেহেতু আমরা এখন এটাকে বলেছি, এখন এই ইউআরএলস নামে এখন আমাদের একটা ফাইল এখানে তৈরি করতে হবে। তাহলে তৈরি করার জন্য আমাদের এই অ্যাপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। কি তৈরি করতে হবে? মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেন এখানে যে নিউ ফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন আমাকে একটি কি ওই ইউআরএলস নামে ফাইল এখানে লিখতে হবে। এখানে লিখতে হবে ইউআরএলস, লিখতে হবে urls.py। এটা হচ্ছে পাইথন ফাইল তৈরি করতে হবে ওই ইউআরএলস নামে। এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে দেখেন আমার এই ইউআরএলস নামে ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন ওই যে আমি এই যে মাই প্রজেক্টের ভিতর থেকে আমি কিছু কোড কপি করছিলাম, মনে আছে? জি স্যার। এখন ওইটাকে আমি এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট ইউআরএলস এর ভিতরে। এখন এখানে আমার এই লাইন সবকিছু ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই। এই যে মাঝে যে লাইনটা আমি এটা এখান থেকে কেটে দিব, এটা আমার দরকার নাই এখানে। ঠিক আছে, কেন তৈরি করলাম এটা? এটা মানে এই কোডটা এখানে লিখতে হবে, এটা হচ্ছে এটা একটা স্ট্রাকচার, এই জন্য সেম কোড আমি এই জন্য এখানে নিয়ে আসলাম যাতে করে লিখতে না হয় আমাকে। ওকে, এতটুকু কাজ শেষ। তো এখন আমরা কি করব? এখন আমরা যেহেতু একটা এসটিএমএল ফাইলকে আমরা রান করব, এই জন্য আমাদের এখন একটা এসটিএমএল ফাইল তৈরি করতে হবে। এই এসটিএমএল ফাইলকে বলা হয় টেমপ্লেট ফাইল। কি ফাইল বলা হয়? টেমপ্লেট। অর্থাৎ এটা তো একটা ডিজাইন, তাই না? এই জন্য এটাকে বলা হয় টেমপ্লেট। এই টেমপ্লেট তৈরি করার জন্য আমরা যেটা করব, এই যে মাই অ্যাপের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব। মাই অ্যাপের ভিতরে তাহলে ফোল্ডার তৈরি করার জন্য মাউস রাইট বাটন ক্লিক করব, এই অ্যাপের নামের উপরে এখান থেকে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখেন আমাকে এখন বলতেছে একটা ফোল্ডারের নাম দাও। এখন আমি এখানে লিখবো টেমপ্লেটস। কি লিখবো? টেমপ্লেটস। স্পেলিং যেন ভুল না হয়, স্পেলিং যেন ভুল না হয়। আবার টেমপ্লেট যদি আপনার টেমপ্লেট যদি ঠিকঠাক মতো লেখা হয় তাহলে কিন্তু এরকম একটা আইকন ধারণ করবে। ঠিক আছে, এবং স্পেলিং যাতে করে ভুল না হয় একটু ভালো মতো দেখে তারপর লিখবো। অর্থাৎ এই যে টেমপ্লেটস যেই নামটা দিচ্ছে, এই নামটা জ্যাঙ্গো সে অটোমেটিক চিনতে পারে, অটোমেটিক কি করতে পারে, সেটা ক্যাচ করতে পারে বা ধরতে পারে বা চিনতে পারে তাকে। ঠিক আছে, এন্টার প্রেস করলাম। তাই দেখেন আমার এই মাই অ্যাপের ভিতরে একটা ফোল্ডার তৈরি হয়েছে যার নাম হচ্ছে টেমপ্লেটস। ওকে, এখন এই টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে এখন আমি একটা নতুন ফাইল তৈরি করব, নিউ ফাইল। এখন আমি এখানে লিখতে পারি index.html। আপনি যে কোনো নামে একটা HTML ফাইল তৈরি করতে পারেন। বাইরে ক্লিক করলাম। তা দেখেন আমি এই যে একটা ফাইল যে তৈরি করলাম HTML ফাইল, সেটা কোথায় তৈরি করছি? মাই অ্যাপের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করছি টেমপ্লেটস, তার ভিতরে আমি একটা ফাইল তৈরি করছি HTML ফাইল, মানে index.html ফাইল। সবাই কি এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে। টেমপ্লেটস এর ভিতরেই অল টাইম কি করতে হবে? HTML ফাইল। হ্যাঁ, আপনি যদি এর ভিতরে করেন তাহলে আপনার টেমপ্লেট গুলো কি একটু ডিফারেন্ট থাকলো, যে আমার টেমপ্লেটস এর ভিতরে সবগুলো টেমপ্লেটস আছে। ওকে, এখন তো আমাদের একটা ফাইল, একসময় দেখবেন যে আপনার এই টেমপ্লেটস এর ভিতরে 20, 30টা, 40টা, 50টা ফাইল হতে পারে, মানে আপনার প্রজেক্টের যে ডিজাইন অনুযায়ী। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এই জন্য মানে অন্য নাম দেওয়া যাবে না, এই টেমপ্লেটস এর নামে অন্য নাম দেওয়া যাবে না টেমপ্লেটস এর পরিবর্তে। আচ্ছা, কিন্তু টেমপ্লেটস এর ভিতরে আপনি যে কোনো নামে আপনি ফাইল তৈরি করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। এখন আমরা HTML ফাইলের ভিতরে কিছু এখন ডিজাইন করি নাকি, সিম্পল কিছু ডিজাইন করি। হ্যাঁ, ওকে, তার আগে যে ডিজাইন আছে ওটা কপি করলে তো না সমস্যা নেই। তো আমরা এখানে কি করলাম, আমরা HTML যেটা স্ট্রাকচার আমরা সেটা লিখে ফেললাম এখানে। আমি টাইটেলে এখানে দিয়ে দিতে পারি জ্যাঙ্গো। ঠিক আছে, তারপর এই যে বডির ভিতরে এখন আমি এখানে একটা কোড লিখে দিই, সেটা হচ্ছে S1। ঠিক আছে, S1 এখানে লিখে দিই ইজি কোডিং ই লার্নিং, সরি কি লিখতেছি, ই লার্নিং, হ্যাঁ, প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, ফাইন। তো ইজি কোডিং ই লার্নিং প্ল্যাটফর্ম একটা টেক্সট লিখলাম, সেটা S1 ট্যাগের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের HTML ফাইলেরই। এখন দেখবেন আমি যদি এখন রান করি আমার যে টার্মিনালে, যে পাইথন ম্যানেজ.py রান সার্ভার, ইন্টারপ্রেস করলাম, রান করছে। যদি এখন চলে যায় আমার এই গুগল ক্রোমে, রিফ্রেশ করতেছি, দেখেন এখানে বলছে দা ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, মানে সে আমাকে এইটাই দেখাচ্ছে, কিন্তু আমার ওই HTML ফাইলটা কিন্তু রান করতেছে না। করতেছে না স্যার, করতেছে না। আচ্ছা, আমি এটাকে আবার একটু মিনিমাইজ করছি টার্মিনালটাকে। ওকে, ফাইন। এখন আমি চলে যাব, এই ভালো মতো খেয়াল করতে হবে কিন্তু, আমি যেই HTML ফাইলটাকে রান করাবো আমার এই প্রজেক্টে, ভালো মতো বুঝবেন, আমি যদি কোনো টেমপ্লেটকে কোনো টেমপ্লেটকে যদি আমি রান করতে চাই আমার এই প্রজেক্টে, তাহলে আমাকে দুইটা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে
আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। আমরা কি ফাংশন শিখেছিলাম? জি স্যার। শিখছিলাম। জি কি এই আমাদের ফাংশন কি এখন কাজে লাগতেছে? কাজে লাগবে। জি আচ্ছা, এখন চলে যাব আমরা এই ফাংশন এখন আমরা কোথায় লিখবো? লিখবো এই যে মাই অ্যাপ ফোল্ডারের ভিতরে views.py নামে একটা ফাইল আছে। কি আছে? একটু মিউট করে ফেলি, যা থেকে নয়েজ আসছে একটু মিউট করে ফেলি। views.py নামে একটা ফাইল আছে। আমরা এখন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিছু একটা ইম্পোর্ট করা আছে, এটা এরকম থাকবে, ঠিক আছে? এখন আমরা এই যে নিচের দিকে চলে আসলাম যে ক্রিয়েট ইউর ভিউস হিয়ার, হ্যাঁ, যে তুমি এটাকে ক্রিয়েট করো, একটা ভিউ ক্রিয়েট করো। আমি এখন ভিউ করতে চাই কাকে? index.html কে ভিউ করতে চাই। ভালো মতো বুঝবেন, এখন একটা ফাংশন তৈরি করতেছি। আচ্ছা, এখন আমি এখানে লিখবো যেহেতু ফাংশন তৈরি করব, তাহলে কি করতে হবে? এটা তো অবশ্যই একটা ইউজার ডিফাইন ফাংশন, তাই না? এটা কি? এটা ইউজার ডিফাইন ফাংশন। এখন ফাংশন কিভাবে তৈরি করতে হয় একটু বলেন কেহ? বলেন। ডেফ লিখতে হবে, ডেফ অর্থাৎ ডেফিনেশন। ওকে, তারপর কি করতে হয় বলেন? কি করতে হবে? নেম তারপর দিতে হয়। একটা ফাংশন নেম দিতে হবে। গুড। কি করতে হবে? একটা ফাংশন নেম দিতে হবে। এখন আমি যেহেতু ইনডেক্স ফাইলটাকে ভিউ করব, কাকে ভিউ করব? ইনডেক্স ফাইলটাকে ভিউ করব। সো আমি ওই নামই দিতে পারি যাতে করে আমি এখন বুঝতে পারি আমার এই ফাংশনটা কাকে কল করতেছে, রাইট? তাহলে আমি এখন দিতে পারি ইনডেক্স। আমি ইনডেক্স দিলাম, আপনি যে কোনো নামে দিতে পারবেন। আমরা তো জানি ফাংশন কিভাবে তৈরি করতে হয়। তারপর অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ যেহেতু ফাংশন, যেহেতু ফাংশন। ওকে, এখন আমরা কি করতে পারি এখানে? এখন আমরা জানি ফাংশনের ভিতরে কি করতে হয়। ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করতে হয় না? পাস করতে হয়, প্যারামিটার পাস করতে হয়। তাহলে আমরা এখন এখানে তো কোনো ভ্যালু নিয়ে কাজ করব না যে আমরা এখন এবিসিডি এখানে পাস করব প্যারামিটার হিসাবে, তাই না? আমরা এখন এখানে একটা টেমপ্লেট কে রিটার্ন করব তার কাছে। একটা টেমপ্লেট কে আমরা কি করব? ওই ফাংশনের কাছে রিটার্ন করব। এখন রিটার্ন করার জন্য একটা বিল্ট ইন একটা প্যারামিটার আছে যার নাম হচ্ছে রিকোয়েস্ট। যার নাম কি? রিকোয়েস্ট, দ্য বিল্ট ইন প্যারামিটার। ওকে, তারপর যেটা করব এই ফাংশনের বাইরে আমি একটা কোলন দিব, এন্টার প্রেস করব। এখন আমাকে রিটার্ন করতে হবে। আমি এই ফাংশনের কাছে এখন আমি যাকে রিটার্ন করব, হ্যাঁ, এই ইনডেক্সের ভিতরে সে চলে যাবে। তাহলে এখন আমরা এখানে বলে দিব রিটার্ন, হ্যাঁ, তারপর লিখতে হবে রেন্ডার। তারপর কি লিখতে হবে? রেন্ডার। তারপর এখানে দিব ফার্স্ট ব্র্যাকেট। তারপর ওই যে উপরে আমরা যেই একটা প্যারামিটার পাস করেছিলাম রিকোয়েস্ট নামে, ওই প্যারামিটারকে আমরা এখানে আবার পাস করব, যে রিকোয়েস্ট। ওকে, তারপর দিব আবার কমা। কমা দেওয়ার পর এই যে আমরা যে এখানে যে এই যে এটি ই করলাম যে রিটার্ন, এই রিটার্নের কাজ হচ্ছে আপনি এখানে যেটা দিবেন সে ওইটাকে রিটার্ন করবে তার ফাংশনের কাছে। কার কাছে এটাকে পাঠাবে? তার ফাংশনের কাছে পাঠাবে। তাহলে ফাংশনের নাম কি? ইনডেক্স। ফাংশনের নাম কি? ইনডেক্স। তাহলে ইনডেক্সের কাছে আপনি এখানে যা কিছু দিবেন, যে স্টেটমেন্ট আপনি এখানে দিবেন, সে ওইটাকে কি করবে? সে ওইটাকে রিটার্ন করে পাঠিয়ে দিবে কার কাছে? ইনডেক্স ফাংশনের কাছে। তাহলে আমরা এই রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে কি করতেছি? আমরা তার কাছে রিকোয়েস্ট করতেছি, ভাই আমি তোর কাছে, আমি তোর হাতে পায়েও ধরলাম যে ভাই আমি তোর কাছে রিকোয়েস্ট করতেছি, তুই দয়া করে ওই ফাইলটা তার কাছে পাঠা। এখন তুই কাকে পাঠাবি? পাঠানোর জন্য এই যে index.html ফাইলের নামটা এখন আমাকে এখানে লিখতে হবে। তো লেখার জন্য আমাকে এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন আমাকে এখানে ব্যবহার করতে হবে। তারপর লিখতে হবে index.html, অর্থাৎ আমার ওই ফাইলের নামটা এখানে সম্পূর্ণ লিখতে হবে। ঠিক আছে? আপনার এখানে যদি আপনি যদি অন্য কোনো ফোল্ডারের নাম যদি আপনি এখানে লেখেন, যে টেমপ্লেটস এর পরিবর্তে যদি অন্য কোনো ফাইলের নাম লেখেন, তাহলে ওই নামটা আপনার এখানে লিখতে হবে এই ফাইলের আগে। আর আমরা এখানে যদি টেমপ্লেট যদি লিখি, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই টেমপ্লেটস নামটা কিন্তু লিখতে হচ্ছে না, কারণ আমার জাঙ্গো সে এটাকে বাই ডিফল্ট সে চিনতে পারে। তো সেটা ক্লিয়ার সবাই? জি আশা করি ক্লিয়ার। ফাইল, ওইটার ভিতর ফাইল যদি 2-3টা থাকে, আপনি যেটাকে রিটার্ন করবেন, আপনি তো একটা ফাংশনে আপনি একটা ফাইল কি আপনি একটা ফাইল কি পাঠাতে পারবেন, মাল্টিপল আপনি পাঠাতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে? ওকে, আপনার এখানে যদি মাল্টিপল যদি ফাইল থাকে, তাহলে আপনাকে এভাবে মাল্টিপল ফাংশন তৈরি করতে হবে। এক একটা ফাংশন এক একটা ফাইলকে সে পাঠাবে, রিটার্ন করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমরা সবই দেখবো আস্তে আস্তে, হ্যাঁ, যখন আমরা আরো কাজ করবো নেক্সটে। আমরা তো এই একটা পেজ নিয়ে কাজ করবো না, তাই না? আমরা তো মাল্টিপল পেজ নিয়ে কাজ করবো। ওকে, তাহলে এখানে কি করলাম? আমরা এই পেজটাকে এখানে আমরা এটাকে রিটার্ন করে দিয়েছি এই ইনডেক্স ফাইলের কাছে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে ফাংশন। এখন ফাংশনকে কল করে আমরা বুঝি যে কিভাবে কল করতে হয়, জানি না? আচ্ছা, তাহলে এখন আমরা যদি অন্য কোনো ফাইলে যাই, যদি আমরা ইনডেক্স ফাইলটাকে যদি মানে ইনডেক্স ফাংশনকে যদি আমরা কল করি,
তাহলে আমরা এখন এই ইন্ডেক্স ফাইলটাকে পাবো না? জি বলেন পাবো কিনা? আচ্ছা আমি একটা কাজ করি, আমি ফাংশন নামটা এটা হোম করে দিই, কেমন? যে আমার হোম ফাংশন এটা। এখন আমরা এই যে হোম ফাংশনকে যদি কল করি তখন আমরা ইন্ডেক্স ফাইলকে পাবো না? পাবো স্যার। পাবো পাবো। আমরা কিন্তু তো এই দেখেছিলাম কিন্তু এটা, তাই না? ওকে, দেখছিলাম। আপনাদের মনে দেখানো হয় না, সরি, সম্ভবত মনে হয় না, অন্য কোনো ক্লাসে দেখানো হয়েছে, কোনো পেড করছে। আচ্ছা যাই হোক, তো এটাকে আমরা এই হোমকে যদি আমরা এখন কল করি, কিন্তু আমরা দেখেছিলাম যে কল করলে কিন্তু আমরা এখানে যত ক্যালকুলেশন করা থাকে আমরা সেগুলো সবই কাজ করতে পারি নাকি? হ্যাঁ, সেমি কাজ। তো আমরা এখন এটাকে কল করলে, এই যে হোমকে কল করলে তখন আমরা এই পেজটাকে পেয়ে যাব। তাহলে এখন আমরা চলে যাব এই যে মাই অ্যাপের ভিতরে ইউআরএলস নামে একটা ফাইল আছে। আজকের ক্লাসটা লাগলে কয়েকবার দেখবেন, আবার আপনারা এলোমেলো করে ফেলাইবেন না যে এই যে ইউআরএলস এটা কিন্তু আপনার এই যে মাই প্রজেক্ট এটার ভিতরে কিন্তু আছে। হ্যাঁ, যে এখন কোনটার ভিতরে কাজ করতেছে আপনারা এটা কি করবেন না, এলোমেলো করে ফেলবেন না। প্রথমত একটু কষ্ট হবে ধরতে, তো আপনি যেখানে এলো মানে আউলে যাবেন, তো আপনি একটু ভিডিওটা ওই জায়গায় একটু দেখবেন কয়েকবার, ঠিক আছে? দেখে দেখে তারপর কাজ করবেন। আপনি এভাবে কয়েকটা যদি কাজ করেন তখন একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা ভিউস এর ভিতরে একটা ফাংশন তৈরি করলাম, এখন আমি চলে যাব urls.py এর ভিতরে, চলে আসলাম এখানে। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি এই ইউআরএলস এর ভিতরে, মানে এখন আমাকে যেটা করতে হবে, এই ইউআরএলস এর ভিতরে আমাকে ওই ফাংশনটা কল করতে হবে। কারণ আমি যখন এটাকে রান করব, আমার যে প্রজেক্টটা যখন রান করব, তখন আমার ওই ইউআরএলস ফাইলে সে কল করে, ওখানে সে কোনো রুট পাচ্ছে কিনা, এখানে কোনো সে পাথ পাইতেছে কিনা। যদি সেখানে কোনো পাথ পায় তাহলে ওই পাথটা সে ওখানে রান করে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন ভিউস ফাংশনের ভিতরে একটা ফাংশন আছে সেটাকে আমরা এখন কল করব, তো এই আমাকে যেটা করতে হবে ওই ফাংশনটা আগে আমাকে এখানে পরিচয় করতে মানে করাতে হবে। আমি এখন কাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে পরিচয় করার মানে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করতে হচ্ছে লিখতে হবে ফরম স্পেস তারপরে ডট স্পেস। এখন আমার যেহেতু নিজস্ব মানে তার পাশেই ফাইলটা আছে, তো ডটের পর আমি এটা লিখতে পারি ভিউস। এই চলে আসছে ভিউস, এই ভিউস হচ্ছে আমার এই ফাইলের নাম ভিউস। তারপর আমি লিখবো ইম্পোর্ট, লিখবো ইম্পোর্ট স্পেস দিয়ে আমার এই ভিউস এর ভিতরে আমার কোন নামে একটা ফাংশন আছে ওই নামটা লিখতে হবে। আমি এখন চলে আসলাম ইউআরএলস এর ভিতরে, আমার এখন আছে হোম। এই হোমকে বলে দিলাম, অর্থাৎ সে এখন যেটা করবে এই ভিউস এর ভিতর থেকে হোম নামে একটা মডিউল আছে সেটাকে এখন ইম্পোর্ট করে ফেলেছে। এখন আমরা এটাকে নিয়ে কাজ করতে পারবো। কাজ করার জন্য এখন আমি চলে আসলাম এই যে ইউআরএলস প্যাটার্ন, এই যে থার্ড ব্র্যাকেট, এটার ভিতরে চলে আসবো। এখন আমাকে এখানে লিখতে হবে পাথ, এন্টার, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন আমি এখানে দিব কি সিঙ্গেল কোটেশন। এখন এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি কোনো কিছু রাখবো না। কেন ফাঁকা রাখতেছি আমি একটু পরে আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে ফাঁকা রাখলাম, কমা দিব। কমা দেওয়ার পর ওই যে আমি ভিউস এর ভিতর থেকে যে আমি একটা হোম ফাংশনকে আমি যে ইম্পোর্ট করছিলাম ওই ফাংশনটা আমার এখানে বলতে হবে হোম। এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ, একটু কঠিন লাগতেছে তাই না? কারণ আমরা কিন্তু ডে বাই ডে আমরা কিন্তু অ্যাডভান্স দিকে যাব। এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ করবো সকলে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন দয়া করে। আমার কাছে আমি আপনাদেরকে শিখাচ্ছি, এখন শিখাটা তো হচ্ছে আপনার, তাই না? এই দেখেন আমি কিন্তু ওই সারাদিন মানে এক কথা গোলামি করে আমি এসে কিন্তু আমি কিন্তু এখন রেস্টও কিন্তু করি নাই, শুধু এক গ্লাস পানি খেয়েছি, আমি কিন্তু বসে গেছি। কারণ আপনাদেরকে আমি অর্ডার দিয়েছি যে আমি আপনাদেরকে এই ক্লাসগুলো করাবো। আমার এখানে কি বেনিফিট আছে ভাই? কোনো বিন্দু মতো কোনো বেনিফিট নেই, বরং আপনারা যদি শিখতে পারেন এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, এই জন্য একটু চেষ্টা করেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে। আর শেখার ইচ্ছা না থাকলে তো ভাই কোনো কিছু করার নাই, তাহলে আপনার এখানে জয়েন করাই বৃথা নাকি? আপনার মূল্যবান সময়টা নষ্ট করে এখানে বৃথা। আপনারা এখানে আজকে প্রায় 68 জনের মতো জয়েন করেছেন। সকলের প্রতি আমি অনুরোধ করবো সকলে একটু বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ এখনো কিন্তু আমরা মজা পাবো, ঠিক আছে? আর আজকে এই পর্যন্ত যতটুকু কাজ করছি এই কাজগুলো আপনি যতগুলো প্রজেক্ট তৈরি করবেন সবগুলো প্রজেক্ট আপনার সেম কাজগুলো করতে হবে। ওকে, তাহলে আমি কি করলাম এখানে দিলাম সিঙ্গেল কোটেশন, ফাঁকা রাখলাম, তারপর কমা, তারপর স্পেস দিয়ে আমি যেটাকে ইম্পোর্ট করেছিলাম ওই ভিউস এর ফাংশনটাকে সেটাকে এখানে লিখবো। তারপরে এখানে দিব কমা, আবার কমা দেওয়ার পর এখন আমাকে একটা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে নেম। যার নাম কি? নেম ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন। এতটুকু আমাকে লিখতে হবে। আমরা এসটিএমএল শিখেছিলাম যে অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল কোটেশন দিতে হয়, তাই না? সেম ওইভাবে এখানে সেটা লিখতে হবে, নেম ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন। এখন আপনার এখানে একটা নাম দিতে হবে, একটা ইউনিক নেম, যে নামটা আপনার ইউআরএল হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে?
ইউআরএল হিসেবে কাজ করবে। এখন ওই ইউআরএলটা কোথায় কাজ করতে পারবো সেটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে, সেটা এখন আর দেখাবো না, তাহলে কাজ অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আমি এখানে নাম দিতে পারি, মনে করেন ইন্ডেক্স, আমি এখানে ইন্ডেক্সে দিলাম। দেখেন কোথায় কি নাম দিচ্ছি একটু ভালো মতো খেয়াল রাখবেন। তাহলে আমার এটা কি, এটা রুট তৈরি করা হয়ে গেছে, ভালো মতো খেয়াল করবেন। আমি এখানে ফাঁকা তৈরি করলাম, যখন ফাঁকা দিলাম আমি যখন তাকে রান করব তখন সেটা কল করবে, দেখবে এখানে ফাঁকা, তো তার মানে এখন সে এটা কল করবে, এই হোমকে। কাকে কল করবে? হোমকে কল করবে। এই হোমকে যখন সে কল করবে, কল করার পর সে পাবে কি, সে পাবে একটা ইন্ডেক্স ফাইল, তখন সে এই ইন্ডেক্স ফাইলটাকে সে রান করবে, দেখবেন। আচ্ছা এখন দেখবো আমাদের এটা রান করা আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু রান করা আছে, ওকে, এখানে আর কোনো কিছু নাই, তো তার মানে রান করা আছে। এখন আমরা এটা রিফ্রেশ করলে কি ওই যে ইজি কোডিং ই লার্নিং প্ল্যাটফর্ম লেখাটা আসার কথা কিনা একটু দেখে আসি আমরা। এই যে এসএমএল ফাইলের ভিতরে কি লিখছিলাম আমরা, এখন আমরা এটা লিখছিলাম না S1 এর ভিতরে, এখন আমাদের এটা প্রিন্ট করার কথা। দেখি আমাদের এই যে ইন্ডেক্স ফাইলটা সে কল করতে পারে কিনা এখন এই প্রজেক্টটা। এই যে রিফ্রেশ করলাম, এই দেখেন এখনো আমাদের ইন্ডেক্স ফাইল রান করছে কিনা দেখেন তো। আমাদের এটা কিন্তু লোকাল সার্ভার, এই যে লোকাল সার্ভার, এখন এটা কিন্তু লেখা আসছে। তো তার মানে আপনি এখন এখানে যত ডিজাইন করবেন সবকিছু আপনার এখন এখানে প্রিন্ট করবে না, রান করবে কিনা? জি স্যার। রান করবে। তাহলে এইভাবে একটা জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে এসটিএমএল ফাইল কিভাবে রান করতে হয়, ঠিক আছে? তো আজকে যতটুকু কাজ করাইছি বা দেখাইছি, যারা জ্যাঙ্গো সম্পর্কে আগে জানতেন না, হ্যাঁ, তো তারা এর থেকে বেশি করার চেষ্টা করবেন না। এর থেকে বেশি করতে গেলে আপনি এখন চেষ্টা করবেন, তাহলে আমি একটু আবার অনেকে আছেন এর ভিতরে যে আপনারা সিএসএস পারেন, বুটস্ট্র্যাপ পারেন, কি পারেন আপনারা, সিএসএস পারেন। এখন সিএসএস পারলে এখন দেখা যাচ্ছে আপনি এখন ডিজাইন করবেন একটা সিএসএস ফাইল নিয়ে, তখন আপনার এখানে কিন্তু ওই সিএসএস এর ফাইলগুলো কিন্তু এখন এখানে কিন্তু কানেক্ট হবে না, এটা কিন্তু কাজ করবে না। তো সিএসএস এর ফাইল বা অর্থাৎ এই যে স্ট্যাটিক অন্যান্য যে ফাইলগুলো আছে ডিজাইনের জন্য, জেএস ফাইল, সিএসএস ফাইল, আরো যে ফন্ট মানে আদার্স ওয়াইজ যে ফাইলগুলো আছে, এগুলোকে কানেক্ট করতে হয় একটু অন্য ওয়েতে, জ্যাঙ্গোতে। আমি সেটা বলে দিলাম যাতে করে কেউ মানে অ্যাপ্লাই করতে গিয়ে আবার ধরা না খান, বুঝতে পেরেছেন? তাহলে আমরা সামনে আগাবো না। এখন নাম্বার একদম শেষ কথা যেটা, সেটা হচ্ছে আমার এখানে আমাদের টার্মিনালে যে কালারফুল আসতেছে, যে কালারফুল যেটা আপনাদেরকে বলছিলাম, অনেক কিছু চলে আসছে না, এই যে কালারফুল আসতেছে, এটা কিভাবে আসতেছে? এখন আপনাদের ওখানে কিন্তু পাওয়ার শেল অথবা কমান্ড প্রম্পট এগুলো কাজ করতেছে, যার কারণে অনেক সময় এরর আসতেছে বা এই কমান্ডগুলো ঠিকমতো কিন্তু কাজ করবে না। এই জন্য আপনি যেটা করবেন, আপনার কম্পিউটার মানে আজকের যে কাজগুলো করিয়েছি, এই কাজগুলো করার আগে আপনার প্রথম কাজ হচ্ছে, যারা ক্লাসে আছেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে কোনো একটি মানে কি বলে ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন গিট ব্যাশ। কি সার্চ করবেন? গিট ব্যাশ লিখে সার্চ করবেন। এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পর আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে গিট আমি লিখছি কিন্তু গিট ব্যাশ, গিট ব্যাশ লিখে সার্চ করবেন। সার্চ করার পর একদম ফার্স্ট অফ অল একদম প্রথমে চলে আসবে git-scm.com, এই যে একটা ওয়েবসাইট, এই যে এখানে আছে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে, এই যে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি ইউজ করে থাকেন, তাহলে আপনি এই যে উইন্ডোজের উপর ক্লিক করবেন। যদি আপনি ম্যাক অপারেটিং সিস্টেম যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনি ম্যাকে ক্লিক করবেন। যদি আপনি ইউনিক্স লিনাক্স যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনি লিনাক্সে ক্লিক করবেন। আমরা যেহেতু ম্যাক্সিমাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজার, সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই পেজটা ওপেন হবে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি যেখানে 32 বিট গিট ফর উইন্ডোজ সেটআপ, আর একটা আছে 64 বিট গিট ফর উইন্ডোজ সেটআপ। যদি আপনার অপারেটিং সিস্টেম যদি আপনার 32 বিট হয়, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনার 64 বিট অপারেটিং সিস্টেম হয়, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আপনি এখন বুঝুন কিভাবে যে আমার এটা 32 বিট নাকি 64 বিট, আমি সেটাও দেখাই দিচ্ছি। আপনার কম্পিউটার একদম একদম হোম পেজ, এই যে মানে ওপেন করলে যে পেজটা আসে আর কি, এখানে আপনার এখানে একটা আইকন আছে দিস পিসি নামে, এই যে একটা দিস পিসি নামে একটা আইকন আছে, তাই না? দিস পিসি। তো এই দিস পিসিটার উপরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। কোন বাটন? মাউসের রাইট বাটন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর যে প্রপার্টিস, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে এরকমের একটি পেজ আপনার সামনে ওপেন হবে। আপনার এখানে সব মানে মোটামুটি সব না, মানে অল্পতে যেগুলো মূল মূল টপিক সেগুলো এখানে উল্লেখ করা আছে। আপনার ডিভাইসের নেম, আপনার প্রসেসর সেটা এখানে উল্লেখ থাকবে, আপনার র্যাম কত জিবি সেটা বলা থাকবে, তারপর আপনার এই যে সিস্টেম টাইপ, এই যে এখানে দেওয়া আছে সিস্টেম টাইপ, ঠিক আছে? এখানে লেখা থাকবে 64 বিট অপারেটিং সিস্টেম নাকি 32 বিট, এই যে এখানে লেখা থাকবে। সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, তো এভাবে দেখবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনার যে প্রসেসর আছে সেটা কত মানে কত কোরাইর, হ্যাঁ, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার র্যাম আছে কত জিবি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার কত জিবি ইউজ হইতেছে, মানে কত জিবি ফ্রি আছে, হ্যাঁ,
সেটা আপনি দেখতে পারবেন। তারপর আপনার এখান থেকে সিস্টেম, এই অপারেটিং সিস্টেম কত আছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর আপনার অপারেটিং সিস্টেম সেটা উইন্ডোজ 10 প্রো নাকি উইন্ডোজ 10 হোম, না সেটা কোনটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ না ম্যাক, সেটা আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। ওকে, আপনি যদি আপনার কম্পিউটার যদি আরো ডিটেইল যদি আপনি জানতে চান, আরো ডিটেইল আপনার কি মাদারবোর্ড আছে, কি আছে না আছে, তাহলে আপনি, আমি সেটা জাস্ট একটু কম্পিউটার বেসিক কিছু দেখাই দিচ্ছি, হ্যাঁ, যেটা কথায় আসছে। আপনি এখানে সার্চ করবেন সিস্টেম, সিস্টেম লিখলেই উপর চলে আসবে সিস্টেম ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে সব চলে আসছে। আপনার এখানে মাদারবোর্ড নেম, হ্যাঁ, আপনার র্যাম ট্যাম যা কিছু আছে সব, এই হচ্ছে এই যে বেসবোর্ড প্রোডাক্ট, হ্যাঁ, আপনার প্রোডাক্ট কত মডেলের, মানে আপনার যে মাদারবোর্ডটা, হ্যাঁ, সেটা আপনার এখানে লেখা থাকবে। এখানে আপনার ইন্ট্রোটা সব পেয়ে যাবেন। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। এখান থেকে দেখে তারপর আপনার ওই অপারেটিং সিস্টেম অনুযায়ী এই যে স্ট্যান্ডার্ড, এই যে এটা কি আছে, স্ট্যান্ডার্ড লোন ইনস্টলার, এখানে যে 64 বিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ওই ভার্সনটা কিন্তু এখানে এই যে ডাউনলোড করা শুরু হয়ে যাবে। এই যে মাত্র 65 এমবির মতো। আমার এটা করবো না, কারণ এটা আমার করা আছে। আপনার এটা ইনস্টল করা হয়ে গেলে, সরি, আপনার এটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি তখন এটা আপনার পাবেন হচ্ছে আপনার ডাউনলোডের ভিতরে। কোথায় পাবেন? এই যে ডাউনলোড, এখানে পাবেন। এখানে আপনি এই জায়গাতে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই জায়গাতে আপনি কি এটা এই জায়গায় পেয়ে যাবেন। এখানে পাইলে তারপর আপনি ওই সফটওয়্যারের উপরে ডবল ক্লিক করবেন। আপনি আদারওয়াইজ যেই সফটওয়্যারগুলো আছে আপনি সেগুলোকে যেভাবে ইনস্টল করেন সেম, এইটা একদম সেম হুবহু এরকমের, কোনো পার্থক্য নাই। আর কোনো কিছু চেঞ্জ করবেন না, শুধু নেক্সট 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 করতে 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 কি করবেন, এটাকে ইনস্টল করে ফেলবেন। যখন এটা ইনস্টল হয়ে যাবে, হওয়ার পর আপনি চলে যাবেন আপনার ভিএস কোডে। ভিএস কোডে আসার পর এই দেখেন, আপনি যখন একটা নতুন টার্মিনাল নেবেন, কি নেবেন, একটা নিউ টার্মিনাল নেবেন। সেই টার্মিনালটা ওপেন করার পর এই যে আপনার এই যে প্লাস নামে একটা চিহ্ন আছে না এখানে, যে প্লাস, এই যে আমি মাউস ঘুরাই দিছি, প্লাস নামে একটা আইকন আছে, এই আইকনের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, দেখতে পারতেছি সবাই? দেখতে পারতেছি? জি স্যার। ওকে, এই যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন আসছে। আপনাদের বাই ডিফল্ট, আমার এখানে কিন্তু গিট বাশ কিন্তু ডিফল্ট করা আছে। আপনাদের বাই ডিফল্ট কিন্তু পাওয়ার শেল অথবা কমান্ড প্রম্পট কিন্তু থাকতে পারে বাই ডিফল্ট। ওকে, তাহলে আপনারা যেটা করবেন, এই যে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল নামে একটা অপশন আছে, সিলেক্ট ডিফল্ট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে উপরে কিছু অপশন চলে আসবে, এখান থেকে একটু খুঁজে নেবেন যে গিট ব্যাশ কোনটা, ওই গিট ব্যাশের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোড দিবে সামান্য, জাস্ট 2-3 সেকেন্ড। তারপর যেটা করবেন, এই যে ডিলিট অপশন থেকে আপনি আপনার এই টার্মিনালটাকে ক্লোজ করে ফেলবেন। কি করবেন? এই যে ডিলিট অপশন থেকে আপনার টার্মিনালটাকে ক্লোজ করে ফেলবেন। ক্লোজ করে আপনি আবার এখান থেকে নিউ টার্মিনালে ক্লিক করবেন। তখন দেখবেন আপনার এই যে এখানে ব্যাচ লেখা চলে আসবে। তখন আপনারটাও আমার মতোই হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই ক্লিয়ার? ওকে, সকলের প্রতি অনুরোধ থাকবে, সকলে এই ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখার পর তারপর প্র্যাকটিস করবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, আপনি ভিডিও কয়েকবার দেখছেন, চেষ্টা করছেন, তারপর আপনি গুগলও সার্চ করছেন, ইউটিউবে সার্চ করছেন, কিন্তু কোনো সমস্যা পাচ্ছেন না, আমাকে সরাসরি আমার ইনবক্সে নক করবেন। কোথায় নক করবেন? আমার ইনবক্সে নক করবেন। আমার যে আইডি থেকে আমি আপনাদেরকে ক্লাসের লিংক দিয়েছি, আপনারা আবার ইজি কোডিং এর ইনবক্সে নক করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু আবার সমস্যা, মানে এই সমাধান পাবেন না। বিষয়টা ক্লিয়ার? আপনারা আমার ইনবক্সে, পার্সোনাল ইনবক্সে আপনারা নক করবেন। আপনার কি সমস্যা, নক করার সময় আপনি অবশ্যই আপনার একটা স্ক্রিনশট দিবেন, যে মনে করেন আপনি এখানে কোড লিখছেন কিন্তু আপনার ঠিকমতো আমার মতো আপনার এখানে কাজ করতেছেন, এমন হতে পারে না? এমন হতে পারে। তাহলে আপনি কি করবেন, আপনি একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশটটা আপনি আমাকে পাঠাবেন। পাঠিয়ে আপনার কি সমস্যা বা আপনি কি বুঝছেন না বা কি হচ্ছে না সেটা আপনি আমাকে একটু এক্সপ্লেইন করবেন। এতে করে কি হবে, তাহলে আপনার কথার সাথে আমি একটু মিলাবো আপনার স্ক্রিনশটটাকে। মিলাইলে আমি খুব ইজিলি আপনার সমস্যাটা আমি ধরতে পারবো। বুঝতে পেরেছেন? আচ্ছা জি ভাই, আচ্ছা ভাই, আমি এটা একটু ফলো ওয়েট, করলাম, একটু করে ওয়েট, দেখলাম। আমি বলতেছি। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি আমাকে এই যে একটা স্ক্রিনশট যদি না দেন, আপনি যদি শুধু শুধু আমাকে এক্সপ্লেইন করেন, এখন দেখা যাচ্ছে আপনি বিগিনার, এখন আপনার ভুল হয়েছে একটা, আপনি বলছেন আমার কাছে একটা, এমন তো হতে পারে নাকি? এমন তো হতে পারে। তখন আপনার সমস্যাটা সলভ করতে কিন্তু আমার কিন্তু সময় লাগবে। হ্যাঁ, তো আমি আপনার কাছে অনুরোধ করবো কি আমার মানে সময় নষ্ট করবেন না। কারণ দেখা যাচ্ছে যে আমি তো একটা জায়গায় জব করি, তারপর এরকম মানে আপনারা তো এখানে আছেনই, আমার তো আরো অন্যান্য ব্যাচ আছে, আমাকে সবাইকে সাপোর্ট করতে হয়। তো এই জন্য যাতে করে সময় নষ্ট না হয়, আপনি একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আপনার সমস্যাটা বলবেন, আমি ফ্রি অবশ্যই সেটা দেখে আমি আপনাকে সাথে সাথে সেটা সমাধান করে দিব। ঠিক আছে? কিন্তু আপনার রিকোয়ার্ড কি, রিকোয়ার্ড হচ্ছে অবশ্যই আপনার একটা স্ক্রিনশট দিতে হবে, আপনার কি সমস্যা, সেই সমস্যাটা বের করে একটা স্ক্রিনশট দিবেন, দেন সেটা দিয়ে আপনি আমাকে বলবেন। তো তো তাহলে আপনি যদি আমাকে উল্টোপাল্টা যদি কোনো কিছু বলে থাকেন, আমি আপনার ইরোর দেখলেই আমি বুঝতে পারবো আপনার কি সমস্যাটা হয়েছে। তখন আপনি যদি আমাকে ভুলভালও বলেন, তাও কি
আপনার সমস্যাটা আমি খুব ইজিলি সলভ করতে পারবো। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, হ্যাঁ, কোন ভাই যেন আমাকে একটু কোশ্চেন করেছিলেন, বলেন ভাইয়া। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমাদের GitHub বা Git রিপোজিটরি শিখাবেন কিনা? না, আমাদের আসলে কিতাব যদি শিখে তাহলে আসলে আমরা শেষ করতে পারবো না 15টা ক্লাসের ভিতর যতটুকু শিখানো করেছিলাম। ঠিক আছে, আচ্ছা আপনারা চাইলে আমি একটু বলি, আপনারা চাইলে আমি একটা ব্যাচের আমি একটা গিটহাবের ক্লাস করিয়েছিলাম, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে ইউটিউবে আপলোড করে দিব। ফাইন, গিটহাব সম্পর্কে। ঠিক আছে, তো আপনারা সেই ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, তারপর গিটহাব সম্পর্কে মোটামুটি মানে মিড লেভেল আর কি, অ্যাডভান্স বলা যাবে না, মিড লেভেল আপনারা জানতে পারবেন। আচ্ছা বলেন, আর কি কারো কোনো আমাদের কোশ্চেন? অ্যাসাইনমেন্ট কোন দেওয়া থাকবে? কোন অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, এরকম সুন্দর করে একটি প্রজেক্ট রান করে দেখাবে। এই যে HTML ফাইল, এই যে এই সার্ভার রান করে দেখাবেন, পারবেন না? হ্যাঁ, এরকম রান করে একটা স্ক্রিনশট দিবেন। শুধুমাত্র একটা স্ক্রিনশট হবে না, আপনি স্ক্রিনশট দিতে হবে 2টা। ভালো মতো খেয়াল করবেন সবাই, যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, আপনি আপনার প্রজেক্ট এই যে রান করবেন যেখানে, ওই লিংকটা একটা স্ক্রিনশট দিবেন। লিংকের কি করবেন? স্ক্রিনশট দিবেন। দেন আপনি যে রান করছেন এখানে আপনার লোকাল সার্ভারটা, সেটা একটা স্ক্রিনশট দিবেন। এটা বললাম এই জন্য, অনেকে আবার আছেন যে অনেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, সেটাকে একটু মানে ইমেজটাকে একটু মডিফাই করে তারপর সেটাকে সাবমিট করবে, এমন কিন্তু অনেকে আছে। এই জন্য আপনাকে অবশ্যই কোডের কি করতে হবে, যে ভিএস কোডের একটা স্ক্রিনশট দিতে হবে আপনাকে। তারপর আপনার এই যে পেজের সাথে কি করতে হবে, আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে। আমি কিন্তু আপনার টাইম কিন্তু মিলাবো, যে আপনার এই যে এই পেজের স্ক্রিনশটের টাইম কখন, মানে ডেট প্লাস টাইম কোন সময়, আর আপনার এই ভিএস কোডের স্ক্রিনশটের টাইম কোন সময়। যে এখানে টাইম দেখা যায় না কর্নারে, প্রত্যেকে কিন্তু এই টাইম থাকা কিন্তু কি বাধ্যতামূলক। আমি কিন্তু আপনার এই স্ক্রিনশটের টাইম কিন্তু মিলাবো, বুঝতে পেরেছেন? সো সকলে বি কেয়ারফুল। হ্যাঁ জি। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল ভাইয়া, যেটা হচ্ছে আমরা যে মাই প্রজেক্টটা তৈরি করলাম, হ্যাঁ, ওই যে ইয়ে দিয়ে জ্যাঙ্গো অ্যাডমিন, স্টার্ট প্রজেক্ট,